স্ক্রিন দেখা যাচ্ছে এবং প্রপারলি শোনা যাচ্ছে সবকিছু? হ্যাঁ স্যার। বাকিরা ঠিক আছে? হ্যাঁ স্যার। ওকে, ভেরি গুড। চলো হেডিং দাও। আজকে আমরা শুরু করছি ইউনিট অ্যান্ড ডাইমেনশন। ঠিক আছে? আচ্ছা, এটা বলতে পারো আজকে যে টপিকটা বেসিক্যালি হবে এটা 50-50 বলতে পারো। এখানে 50% তোমার ডাইরেক্ট সিলেবাস পড়ছে। ঠিক আছে? মানে ডাইরেক্ট সিলেবাসের পার্ট 50% কভার করে যাবে, আর রিমেনিং 50% তোমার ফাউন্ডেশনটাকে কভার করে যাবে। ঠিক আছে? দুটো কম্বাইন করেই হবে। শোনো, সব থেকে মাথা রাখবে, সব থেকে বেশি সিলেবাস হচ্ছে ম্যাথের ফাউন্ডেশনের মধ্যে। হ্যাঁ, বাকি যেগুলো আছে দেখবে মানে ফাউন্ডেশন করতে করতে তোমার মেন সিলেবাসও কিছুটা কভার হয়ে যাবে, বিশেষ করে ফিজিক্সের। ঠিক আছে? কিন্তু ম্যাথটা খুব ভাস্ট, তো ম্যাথটাকে খুব ভালোভাবে ইয়ে করার চেষ্টা করবে। ঠিক আছে? তো চলো আজকে আমরা শুরু করব, একদম প্রথম যে জিনিসটা আমরা শুরু করব সেটাকে ফলো করার চেষ্টা করবে। হেডিং দাও। খুব ইম্পর্টেন্ট টপিক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মনে রাখবে এটা ফিজিক্সের যত প্রবলেম করবে সব জায়গায় কিন্তু এটা ইউজ হবে। তোর অ্যাপ্লিকেশন কিন্তু এর 100%, মাথায় রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক। সো প্রথম পয়েন্ট হচ্ছে, পুরো ফিজিক্স শুরু করতে গেলে আগে যেটা দরকার হয় সেটা হচ্ছে ক্যালকুলেশন। তুমি ফিজিক্স যখন করবে, ফিজিক্সের যে কোনো নিউমেরিক্যাল সলভ করবে, যে কোনো ম্যাথামেটিক্যাল প্রবলেম সলভ করবে, করতে গেলে তোমাকে বারবার বারবার যে জিনিসটার সম্মুখীন করতে হবে সেটা হচ্ছে দুটো টপিকের উপর। একটা হচ্ছে রাউন্ডিং অফ নাম্বারস, আর একটা হচ্ছে সিগনিফিকেন্ট ফিগার্স বা সিগনিফিকেন্ট ডিজিটস। তো এই দুটো টপিক বারবার বারবার ফিজিক্স চ্যাপ্টারটা শুরু করা থেকে শেষ অবধি তোমাকে বারবার এই জিনিসটা জ্বালাতন করবে। ওই জন্য ফিজিক্সের নেক্সট যেটা ইম্পর্টেন্ট টপিক এবং সব থেকে প্রথম টপিক যেটা হয় সেটা হচ্ছে রাউন্ডিং অফ ফিগার্স অ্যান্ড সিগনিফিকেন্ট ডিজিটস। এই দুটো আমাদের ভালো করে চিনতে হয়। তো তুমি হেডিং দিতে পারো ইউনিট ডাইমেনশন পার্ট 1, চ্যাপ্টারের নাম দিতে পারো ইউনিট ডাইমেনশন পার্ট 1। ঠিক আছে? এইভাবে আমরা পরপর করাবো, পার্ট 1, পার্ট 2, পার্ট 3। আচ্ছা, অনেকে জিজ্ঞেস করতে পারে স্যার এটা কি মেন সিলেবাস শুরু হয়ে যাচ্ছে? ওই যে বললাম, আজকের ক্লাসটা যেটা হবে 50% বলতে পারো মেন সিলেবাস, 50% বলতে পারো ফাউন্ডেশন, দুটোকে কম্বাইন করে হবে। আর পরের দিন থেকে যেটা শুরু হবে মানে ইউনিট ডাইমেনশন পার্ট 2, পার্ট 3, পার্ট 4, ওগুলো ডাইরেক্টলি সিলেবাসের মধ্যে ঢুকে যাচ্ছে। ঠিক আছে? তো একটুখানি এগুলো মাইনরলি দেখার চেষ্টা করবে। চলো, তো হেডিং দাও। এই শোনা যাচ্ছে তো সবকিছু? ওকে হ্যাঁ স্যার। ওকে, হেডিং দাও রাউন্ডিং অফ নাম্বার। যেখানে বুঝতে অসুবিধা হবে ক্লাসের মধ্যে ডাউট ক্লিয়ার করে নেবে। এরম যেন না হয় পরে হোয়াটসঅ্যাপে এমন একটা প্রশ্ন জিজ্ঞেস করলে যেটা ক্লাসে বোঝোনি। বুঝেছো তারপরে পারছো না সেটা আলাদা বিষয়, কিন্তু বুঝতেই পারোনি জিনিসটা, ভুলভাল আমাকে বলছো, সেটা যেন না হয়। তো ক্লাসে যা ডাউট করার জিজ্ঞেস করে নেবে। রাউন্ডিং অফ নাম্বারস মানে হচ্ছে, ভালো করে শুনবে, রাউন্ডিং অফ নাম্বারস মানে হচ্ছে, ধরো একটা সংখ্যা আমি দিলাম, ধরো 3.0265। আমি বললাম তোমাকে যে দশমিকের পরে, ভালো করে শুনবে, দশমিকের পরে 2 ঘর অবধি রাখো, বাকিটা আমার দরকার নেই। তার মানে তুমি কি করবে, যখনই বলবো দশমিকের পরে 2 ঘর অবধি রাখো, তুমি স্যার বাকিটাকে কেটে বাদ দিয়ে দেওয়ার চেষ্টা করবে। ঠিক তো? তাহলে কেটে বাদ দিয়ে দিলে 3.0 সামথিং কিছু একটা হবে। কি হবে আমি জানি না, কথাটা বুঝতে পেরেছো? তাহলে এখানে দুটো জাগবে, আমি এখানে হ্যাশ করে দিচ্ছি, কেন কি হবে একটু বাদে আগে জানবে তারপর। তার মানে পয়েন্টের পরে 2 ঘর অব্দি রাখা মানে পয়েন্টের পরে দুটো ডিজিটকে আমি কনসিডার করব, আর বাকি জিনিসগুলোকে আমি রাখবো না, উঠিয়ে দেবো। মানে এই জিনিসগুলোকে আমি উঠিয়ে দেবো। এই যে উঠিয়ে দেওয়ার মানে এখান থেকে যে উঠিয়ে দেওয়ার টেকনিক, এটাকেই আমরা বলি ম্যাথামেটিক্সের ভাষায় বা বলতে পারো ফিজিক্সের ভাষায় রাউন্ডিং অফ নাম্বারস। বোঝা গেল কি বোঝা গেল না? আরেকবার বলি, ধরো 2.56835 কিভাবে হয় না হয় পরে। ধরো আমি বললাম 3 ঘর অব্দি আমার দরকার, বাকিটা আমার দরকার নেই। তাহলে তুমি যখনই কাটবে এরকম ভাবে কাটবে, তাহলে 3 ঘর অব্দি রাখবে, বাকিটা তুমি উড়িয়ে দেবে। এবার এবার রাখার মধ্যে অনেক গল্প আছে, এই যে কতটা রাখতে পারি, কিভাবে রাখা হয়, রাখার টেকনিক কি, কখন কি করব, কন্ডিশন আছে। তো মোট কথা, এই কেটে বাদ দিয়ে দিবার একটা পার্টিকুলার টেকনিক আছে, যেটা গোটা ফিজিক্সের চ্যাপ্টারের মধ্যে যেখানে যেখানে তুমি যে কোনো অঙ্ক পাবে, ধরো একটা বড় অঙ্ক করেছো, করে সেখানে অ্যান্সার তোমার 2 ডিজিটের বার করতে দিয়েছে, অপশনে দেখলে 2 ডিজিটে আছে, তো তোমার বেরিয়েছে 5 ডিজিটে বা 4 ডিজিটে। কিন্তু মনে রাখবে আমরা উত্তরটা কিন্তু ওই পার্টিকুলারলি রাউন্ড অফ নাম্বার করে 2 ডিজিটে নিয়ে আসবো। বোঝাতে পারলাম? ধর যদি 2 এর কথা বলে তাহলে 2টোতে নিয়ে আসবো, যদি 3 এর কথা বলে তাহলে 3টেতে নিয়ে আসবো। কিন্তু সেটা করার একটা পার্টিকুলার টেকনিক আছে, যেটাকেই ফিজিক্সে বলা হয় রাউন্ডিং অফ নাম্বারস বা ম্যাথামেটিক্সে বলা হয় রাউন্ডিং অফ নাম্বারস। ম্যাথামেটিক্স আমরা কেন এখানে আনবো না, কেন ম্যাথামেটিক্সে ওই জিনিসটা অতটা ফলো করা হয় না। মেনলি যেটা দরকার সেটা হচ্ছে ফিজিক্সের প্রবলেমে। সবাইকে এটা বুঝতে পারলে হোয়াট ইজ রাউন্ডিং অফ নাম্বারস? আগে এটা বোঝা গেল কি?
তারপরে আসছি এর কেস কি, কিভাবে সলভ করবো, কিভাবে বার করতে হবে, সব আসছি। রাউন্ডিং অফ নাম্বারস কাকে বলে, এটা কি বোঝা গেল এক লাইনে? এই বোঝা গেল? মানে কোনো একটা নির্দিষ্ট ডিজিট অবধি, পয়েন্টের পরে কোনো একটা নির্দিষ্ট ডিজিট অবধি রেখে বাকি জিনিসটাকে হাঁটিয়ে দেবার যে নাম বা টেকনিক, সেটাকে আমরা ফিজিক্সে বলি রাউন্ডিং অফ নাম্বার। সবাই কি এটা মাথায় ঢুকেছে? সবাই কি এটা মাথায় ঢুকেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, চলো ইংলিশে কিভাবে লিখবো আগে সেটা দেখে নাও। ধরো তোমাকে বললো ফাইন্ড, আগে দেখে নাও কোশ্চেনটাকে, দেখে নাও কিভাবে আমরা করি। ঠিক আছে, মনে রাখবে এটা বলুক না বলুক আমরা সবসময় এই টেকনিকে অ্যাপ্লাই করবো থ্রু আউট ফিজিক্সে। মনে রাখবে আজকে থেকে শুরু করে ডে 1 থেকে শুরু করে লাস্ট ডে অবধি, পুরো ফিজিক্সের লাস্ট ডে অবধি যেখানে যেখানে অঙ্ক করতে বলবে সব জায়গায় তোমার উত্তর যা কিছু হতে পারে, উত্তর হতে পারে ধরো 3.5689 এর আমরা বড় কিছু হতে পারে, তো 2 ডিজিটে রাখবো কি 3 ডিজিটে রাখবো সেগুলো সবই ডিপেন্ড করবে কার উপর? পুরোটাই ডিপেন্ড করবে এই চ্যাপ্টারের উপর, রাউন্ডিং অফ নাম্বারস। বোঝা গেল? রাউন্ডিং অফ নাম্বারস বোঝাতে পারলাম, বা রাউন্ডিং অফ ডিজিটস অনেকে বলে থাকে, অসুবিধা কিছু নেই, দুটোই একই জিনিস। এতটুকু বোঝা গেল? এবার একটা প্রশ্ন লেখো। প্রশ্ন তোমাকে এরকম ভাবে দেবে, কারণ দেখো কিভাবে এটা উচ্চারণ করে ইংলিশে বললো তোমাকে, ফাইন্ড রাউন্ডিং অফ নাম্বারস, ভালো করে শুনবে, ফাইন্ড রাউন্ডিং অফ নাম্বারস আপ টু 2 places of decimal of, বলে একটা সংখ্যা কিছু দিয়ে দিল, লেটস সে ধরে নাও আগের এক্সাম্পলটাই 3.0265। এর মানে কি গো? আগে বাংলা মানেটাকে ভালো, পাতি গোদা বাংলা মনো, বাংলা মানে কি বলছে? ফাইন্ড মানে বার করতে হবে, কি বার করতে হবে? রাউন্ডিং অফ করে আমাকে বার করতে হবে কার? কোন একটা নাম্বারের কত ঘর অবধি, পয়েন্টে যে 2 প্লেসেস অফ ডেসিমেল মানে কি বলতো? এটা বাংলা মানে কি বলতে হবে? 2 প্লেসেস অফ ডেসিমেল মানে কি? পয়েন্টের পরে, দশমিকের পরে 2 ঘর অবধি আমাকে রাখতে হবে, বাকিটা আমাকে কি করতে হবে? কেটে দিতে বাকিটা হবে। আমাকে কেটে দিতে হবে। ভেরি গুড। এই যে টেকনিক, এই যে করার টেকনিক, করার পরে যে আউটপুটটা পাবে, মানে এটা তুমি করলে, করে যে আউটপুটটা পাবে সেই আউটপুটটাই হবে 2 প্লেসেস ডেসিমেল অবধি রাউন্ডিং অফ করা কোনো একটা সংখ্যার মান। বোঝাতে পারলাম? সবার কাছে পাতি বাংলায় জিনিসটা ক্লিয়ার হলো? পাতি বাংলায় জিনিসটা ক্লিয়ার হলো বাবা? জল ভাত? হ্যাঁ, এই হ্যাঁ স্যার। বাকিরা সবার উত্তর জানতে চাই, সবার, একজন দুজনে জেনে কিছু হবে না, বাকিরা জল ভাত? হ্যাঁ স্যার। ওকে, এবার শুনে নাও প্রথম পয়েন্ট, যাকে কেটে বাদ দিই, এরকম ভাবে বাংলায় লেখো, যাকে কেটে বাদ দেওয়া হয় তাদেরকে বলা হয়, তোমাদের নিজের মতন করে লিখে নেবে, হ্যাঁ, তাদেরকে বলা হয় ডিসকার্ডেড ডিজিট। কি বলা হয়? ডিসকার্ডেড ডিজিট। ডিসকার্ডেড ডিজিট। হ্যাঁ, ডিসকার্ডেড ডিজিট। ঠিক আছে, ভেরি গুড। তার মানে ধরুন স্যার আপনি যে এক্সাম্পলটা দিয়েছিলেন, এই যে এক্সাম্পল কি দিয়েছিলেন স্যার? আপনি এক্সাম্পল দিয়েছিলেন 3.0265। আমাকে কোশ্চেনে কত বলেছে? 2 প্লেসেস অফ ডেসিমেল। কত বলেছে? 2 প্লেসেস অফ ডেসিমেলস, মানে দশমিকের পরে 2 ঘর। দশমিকের পরে যখনই 2 ঘর বলবে, তাহলে আমি দশমিকের পরে এই 1 ঘর, এই 2 ঘর রাখবো, রেখে বাকিটা কেটে বাদ দিয়ে দেবো। যখনই এই কেটে বাদ দিয়ে দেবো, তাহলে এই দুটো জিনিস কি গো? এই দুটো জিনিসকে আমরা কি বলবো, কি নাম দেবো? এই দুটো কি? এই দুটোকে বলবো ডিসকার্ডেড ডিজিট। বোঝাতে পারলাম? তাহলে যেটা বাদ দিয়ে, যে পয়েন্টের পরে 2 ঘর রাখা, মানে বাকি যে দুটো ঘর, সেটা কি? সেটা হয়ে যাবে ডিসকার্ডেড ডিজিটস। তাহলে আমাকে বলো তো এর মধ্যে কতগুলো ডিসকার্ডেড ডিজিট আছে? এই যে বাদ দিয়ে দিলাম, পয়েন্টের পর 2 ঘর বলেছে, তাহলে 2 ঘর রেখে বাকি যে বাদ গেল, কটা ডিসকার্ডেড ডিজিট বাদ গেল? কটা গেল স্যার? দুটো গেল। কি কি স্যার? একটা হচ্ছে 6 আর একটা একটা হচ্ছে 5। 6 বোঝা গেল বাবা জলভাত সবার কাছে? তাহলে হোয়াট ইজ ডিসকার্ডেড ডিজিট? ডিসকার্ডেড ডিজিট কাকে বলে এবং কখন ডিসকার্ডেড ডিজিট হবে? যত পয়েন্ট অবধি বলবে তারপরে বাকি যেটা রইলো সেটাকে বলবো ডিসকার্ডেড ডিজিট। এত অবধি সবার কাছে ক্লিয়ার হলো? জলভাত বাবা? হ্যাঁ স্যার। এবার এবার আসবো রুল। এই পুরো রাউন্ডিং অফ করতে গেলে বেসিক্যালি আমাদের কাছে 3টে রুল দরকার পড়ে। কটা রুল দরকার পড়ে? 3টে রুল দরকার পড়ে। এটার আরেকটা এক্সটেন্ডেড ভার্সন আছে, ঠিক আছে, এটার একটা এক্সটেন্ডেড ভার্সন আছে, রুল নাম্বার 4, সেটা আমি পরে আসবো, বাট মেনলি 3টে আছে, আর একটা এর এক্সটেন্ডেড ভার্সন আছে, 4 নম্বর আছে। তো এক এক করে আগে যাই, তারপরে জিনিসটা ক্লিয়ার হবে। তো প্রথমে লিখে নাও কেস নাম্বার 1। প্রতিটা কেস আছে, কেসটাকে ভালো করে বুঝতে হবে। কেস নাম্বার 1 বলছে, ভালো করে শুনবে, কেস নাম্বার 1 বলছে
if the initial discarded, সব বলে দেবো, আগে লিখে নাও, initial discarded digit is greater than 5, then add, heading দাও, then add +1 to the previous digit. রুল নাম্বার 1 বলছে যে আমার প্রথম কেস হচ্ছে আমাকে যত অবধি পয়েন্টের ঘরে কাটতে বলেছে, যেখান থেকে আমি কাটছি তারপরের যে প্রথম ইনিশিয়াল ডিসকার্ডেড ডিজিট, মানে যে প্রথম অনেকগুলো ডিজিট থাকতে পারে ডিসকার্ডেড, যেমন এখানে দেখলাম 6 5 দুটো হলো, ইনিশিয়াল কোনটা, ইনিশিয়াল হচ্ছে 6টা। ঠিক। তো এইটার দিকে আমি তাকাবো, তাকিয়ে দেখবো এটা যদি 5-এর থেকে বড় হয় তাহলে ঠিক তার আগের ঘরে ডিসকার্ডেড ডিজিট যেখান থেকে কেটে বাদ দিয়েছি তার আগে যে সংখ্যাটা আছে তার সাথে আমি কি যোগ করবো, তার সাথে আমি যোগ করবো 1 যোগ করবো। একটু দেখে নি এই এক্সাম্পলটা নিয়ে, দেখে নি তার মানে স্যার কি হলো, ব্যাপারটা দাঁড়ালো কি দাঁড়ালো দেখে নি একবার। চলো, আমার এক্সাম্পল কি ছিল গো, যেটা দিয়েছিলাম সেটা লিখে দিই। 3 পয়েন্ট, কোশ্চেনে যেটা ছিল সেটাই, 3.0265, ভেরি গুড, 3.0265। প্রথম কাজ হচ্ছে কত ঘর অব্দি কাটতে বলেছে, 2 প্লেসেস অফ ডেসিমেল। বাবা 2 প্লেসেস অফ ডেসিমেল মানে কি বোঝো, পয়েন্টের ঘরে 2 ঘর, পয়েন্টের ঘরে দেখো 1 ঘর, পয়েন্টের ঘরে 2 ঘর, তো 2 ঘরের পর থেকে আগে কেটে উড়িয়ে দাও, পারবে? পারবে বাবা, 2 ঘরের পর থেকে কেটে ওঠাতে পারবে। এইবার এইবার স্যার আমাকে সূত্র বলছে বা রুল নাম্বার কেস নাম্বার 1 বলছে যখনই আমি এরকম কাটতে যাব আমাকে দুটো জিনিসের দিকে তাকাতে হবে, আমি সেই দুটো জিনিসকে হাইলাইট করে দিচ্ছি। একটা হচ্ছে 2 এর দিকে তাকাতে হবে, একটা থেকে 3 এর দিকে তাকাতে হবে। মনে রাখবে এই 6টা হলো কি বলা হয়, 6টাকে ইনিশিয়াল ডিসকার্ডেড ডিজিট। মানে স্যার ডিসকার্ডেড ডিজিট এখানে দুটো আছে, একটা দুটো, কিন্তু আমাকে কোনটা নিতে হবে, আমাকে ইনিশিয়ালটা নিতে হবে, মানে একদম স্টার্টিংটা যে ডিসকার্ডেড ডিজিট। দেখে কি বলতে হবে, দেখে দেখতে হবে যে এটা গ্রেটার দ্যান 5 হচ্ছে কিনা, 1 নম্বর রুল এটাই বলছে। তো দেখে নি স্যার, এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যেহেতু, এখানে পাশে লিখে নাও, যেহেতু 6টা কি গো স্যার, 6টা হচ্ছে 5-এর থেকে বড়। এখানে রুল কে বলেছিল যদি 5-এর থেকে বড় হয় তাহলে অ্যাড +1 টু দ্য প্রিভিয়াস ডিজিট। মানে এটা দেখো ওই যে 6টা যেটা নিয়েছিলাম, আমি 6টা কি 5-এর থেকে বড়, তো অ্যান্সার হবে স্যার ইয়েস। তাহলে আমাকে কি করতে হবে, সূত্র অনুযায়ী 1 নম্বর রুল অনুযায়ী আমাকে +1 করতে হবে, কার সাথে, তার প্রিভিয়াস ডিজিটের সাথে। বাবা প্রিভিয়াস ডিজিট এখানে কোনটা, প্রিভিয়াস ডিজিট কোনটা, প্রিভিয়াস ডিজিট হচ্ছে 2, তাহলে 2 এর সাথে আমাকে কি করতে হবে, 1 যোগ করতে হবে, করে এখন নতুন প্রিভিয়াস ডিজিটটা কি হয়ে যাবে, 3 হয়ে যাবে। ব্যাস এইটুকু করে দিলেই আমার খেলা শেষ। তার মানে এটা যদি আমি পয়েন্টের 2 ঘর অব্দি করি অ্যাকর্ডিং টু রুল নাম্বার 1 বা কেস নাম্বার 1, তাহলে আমার এটা 3 যেমন ছিল ছিল, 0 যেমন ছিল ছিল। মনে রাখবে যেহেতু এই 6টা 5-এর থেকে বড়, তাই জন্য আমরা +1 করেছি কার সাথে, এই আগের ভদ্রলোকের সাথে, করে আমার উত্তর কত দাঁড়ালো, 3.03। দিস ইজ আওয়ার ফাইনাল অ্যান্সার। বোঝাতে পারলাম? এটাই হলো পয়েন্টের পরে 2 ঘর অব্দি রাউন্ড অফ করার টেকনিক। এবার 1 নম্বর রুল হলো, এবার দেখবো রুলগুলো চেঞ্জ হবে, কন্ডিশন চেঞ্জ হবে, যখন রুলও চেঞ্জ হবে এক্সাম্পলও চেঞ্জ হবে। আপাতত প্রথম রুলটা কি বোঝা গেল? প্রথম রুল তাহলে কি বলছে, যেখান থেকে কাটবো সেই ইনিশিয়াল ডিসকার্ডেড ডিজিট যদি 5-এর থেকে বড় হয়ে যায়, 5-এর থেকে বড় মানে কি হতে পারে, 6 হতে পারে, 7 হতে পারে, 8 হতে পারে, এরকম কিছু হতে পারে, 9 হতে পারে, ঠিক? তো এটা যদি এরকম কোনো সংখ্যা যদি হয় যেটা 5-এর থেকে বড়, তাহলে আগের সংখ্যায় কি করে দেবো, আগের যেখানে যত অব্দি কাট করতে বলেছে ঠিক তার আগের ডিজিটটার সাথে কি করে দেবো, 1 আমি যোগ করে দেবো। সবাই কি বোঝা গেল বাবা? সবাই কি বোঝা গেল হ্যাঁ বাবা? স্যার। ক্লিয়ার সবার কাছে? ক্লিয়ার সবার কাছে? এবার করে দাও কেস নাম্বার 2। এবার চলে আসো কেস নাম্বার 2। হলো, আমি এখান থেকে কপি পেস্ট মারছি, তোমরা এখান থেকে লিখে নাও। আমি এখান থেকে কপি পেস্ট মারছি, তোমরা আবার কপি পেস্ট মারতে যেও না, কারণ তোমাদের কপি পেস্ট হবেও না, তোমাদের ম্যানুয়াল খাতা, ঠিক আছে? আমি এখানে কপি পেস্ট করে লিখে দিচ্ছি, টাইমটা বেঁচে যাবে তাই। এবার রুল নাম্বার 2 তে কি বলছে, যদি ডিজিটটা আমার লেস দ্যান 5 হয়, আগে গেটার বলেছিলাম, এবার লেস দ্যান যদি 5 হয়, দেন 5 + 1 = 3, 5 + 1 = 3, 5 + 1 = 5, 5 + 1 = 3, 5 + 1 = 3, 5 + 1 = 3, 5 + 1 = 3, 5 + 1 = 3, 5 + 1 = 3, 5 + 1 = 3, 5 + 1 = 3, 5 + 1 = 3, 5 + 1 = 3, 5 + 1 = 3, 5 + 1 = 3, 5 + 1 = 3, 5 + 1 = 3, 5 + 1 = 3, 5 + 1 = 3, 5 + 1 = 3, 5 + 1 = 3, 5 + 1 = 3, 5 + 1 = 3, 5 + 1 = 3, 5 + 1 = 3, 5 + 1 = 3, 5 + 1 = 3, 5 + 1 = 3, 5 + 1 = 3
previous digit will be unchanged বা ব্র্যাকেট লিখে রাখো সেমই থাকবে। কথা বোঝা গেল? এক্সাম্পল নিয়ে নি বাবা, এক্সাম্পল নিয়ে নেবা যাক। এক্সাম্পল দেখো, যে বুঝতে পারবে না এখানেই ক্লিয়ার করবে, এটা বাড়ির জিনিস নয় বাবা, বারবার বলছি, এটা বাড়িতে বুঝে নেবো, পরে ভিডিও দেখে নেবো, এসবের গল্প নেই এখানে। যেটা অসুবিধা ফটাফট জিজ্ঞেস করবে, স্যার বুঝতে পারিনি, মুখের ওপর বলবে, মুখের ওপর বোঝাবো। এটা হচ্ছে আমার প্রশ্ন। একই প্রশ্ন ধরে নাও, আপ টু 2 প্লেসেস অফ ডেসিমেল, আপ টু 2 প্লেসেস অফ ডেসিমেল অব্দি আমাকে রাউন্ড অফ করতে হবে, 2 প্লেসেস অফ ডেসিমেল অব্দি রাউন্ড অফ করতে হবে, আপ টু 2 প্লেসেস অফ ডেসিমেল অব্দি আমাকে রাউন্ড অফ করতে হবে। তাহলে রাউন্ড অফ করা যাবে। আগে লিখে নাও কোশ্চেন। স্যার কোশ্চেনটা ছিল 3.0243, 2 প্লেসেস মানে কত অব্দি রাখবো, কত অব্দি কাটবো বাবা, কত অব্দি রাখবো, কত অব্দি কাটবো? স্যার 2 অব্দি রেখে বাকি পরেরটা কেটে দেবো। তাহলে কেটে দিলে বাবা এই চারটাকে কি বলা হয়? কি একটু আগে বলেছি, চারটাকে কি বলা হয়? ইনিশিয়াল কি বলা হয়? ভেরি গুড, ইনিশিয়াল ডিসকার্ডেড ডিজিট। ভেরি গুড। এইবার সূত্র কি বলেছে? 2 নম্বর রুলে কি বলেছে? বলেছে যদি ইনিশিয়াল ডিসকার্ডেড ডিজিটটা 5 থেকে ছোট হয় তাহলে আগের ডিজিট কি হবে? আনচেঞ্জ থাকবে বা সেম থাকবে। তাহলে একবার দেখে নাও এই চারটা কি? এই চারটা হচ্ছে স্যার, এই চারটা হচ্ছে 5 থেকে ছোট। যেহেতু 5 থেকে ছোট তার মানে কি হয়ে যাবে? নো চেঞ্জ কন্ডিশন লাগাবো। কি করব? নো চেঞ্জ কন্ডিশন। তার মানে এই দুইটা কি থেকে যাবে? দুইটা স্যার সেমই থেকে যাবে। তাহলে এবার তুমি যদি ফাইনাল উত্তর লেখো তাহলে ফাইনাল উত্তর হয়ে যাবে 3.02। দিস ইজ আওয়ার ফাইনাল অ্যান্সার, দিস ইজ আওয়ার ফাইনাল অ্যান্সার। এই বোঝা গেল বাবা? বাবা জল ভাত, বাবা জল ভাত, ক্লিয়ার বাবা? সবার কাছে ক্লিয়ার? এখানে লিখে নাও, যেহেতু 4 হচ্ছে 5 থেকে ছোট, সো নো চেঞ্জ। বাবা সবার কাছে ক্লিয়ার? হ্যাঁ, সবার কাছে ক্লিয়ার বাবা? হ্যাঁ স্যার। ভেরি গুড। বাকিরা যারা নতুন আছো আজকে, বোঝা গেছে বাবা? একদম জল ভাত? হ্যাঁ স্যার। ওকে, ভেরি গুড, ভেরি গুড। এবার লিখে নাও কেস 3, কেস নাম্বার 3। কেস নাম্বার 3 তে লেখো, if the initial discarded digit is exactly 5 and there exists at least one non-zero digit after that 5, বা after that digit, ব্র্যাকেটে 5 লিখে নাও, after that digit ব্র্যাকেটে লিখে নাও that is 5। বাংলায় বলে দিচ্ছি, ঠিক আছে? ইংলিশে লিখে নাও। then +1 will be added, লিখে নাও, +1 will be added to the, স্যার বলো 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 বলো। স্যার বলছি আফটার এর পরোটা কি লিখেছেন? Initial digit is exactly 5 and there exists at least one non-zero digit after that digit ব্র্যাকেটে লিখে নাও that is 5। then +1 will be added to the previous digit। মানেটা কি? পুরো বাংলায় বুঝিয়ে দেবো, to the previous digit। চলো ইংলিশের কথা ভুলে যাও, এবার আমি লাইন বাই লাইন মানেটা বলে দিই। মানেটা হচ্ছে, দেখো বুঝবে, সবাই বোঝার চেষ্টা করো। বলছে যে ধরে নাও স্যার এতক্ষণ অব্দি দেখলাম যে 5 ছোট হলে সেম রাখবো, 5 বড় হলে 1 যোগ করে দেবো আগের ডিজিটের সাথে, তাই তো? এবার বলছে যে ধরুন ওইটা 5ই রইলো, না তো 5 ছোট রইলো না তো 5 বড় রইলো, ঠিক? আর তার সাথে কি বলা হলো? তার সাথে বললো যে তারপরে যে কোনো একটা নন জিরো ডিজিট আছে, মানে 5টা নিয়ে শেষ হয়ে গেল না, 5 পরে একটা ডিজিট থাকবে, সেটা নন জিরো ডিজিট হবে। এই কথা বুঝলে বাবা?
5 এর পরে একটা নন জিরো ডিজিট কাকে বলে? মানে জিরো বাদ দিয়ে যে কোনো সংখ্যা, 1 থেকে 9 এর মধ্যে যে কোনো সংখ্যা। আচ্ছা, অনেকের বুঝতে পারেন না নন জিরো ডিজিট মানে কি। যে নন জিরো ডিজিট মানে কি, তুমি 1 থেকে 9 অব্দি যে কোনো ডিজিট নিয়ে নাও, সেটাই হয়ে যাবে নন জিরো ডিজিট। বুঝলে বাবা? এটাকে বলা হয় নন জিরো ডিজিটস। তো মনে রাখবে, আমার ধরো 5 হয়ে গেল, এবং 5 এর পরে যে কোনো একটা নন জিরো ডিজিট আছে, যে কোনো, জিরো থাকলে হবে না, কিন্তু শুধু জিরো থাকলে হবে না, জিরোর পরেও যদি একটা অ্যাটলিস্ট একটাও যদি নন জিরো ডিজিট থাকে, তাহলে 5 এর আগের সংখ্যার সাথে আমরা কি করব? 1 যোগ করে দেবো। এটাকে একটু এক্সাম্পল দিয়ে বোঝাই। তো তোমার এক্সাম্পলটা ছিল, ধরে নাও এরকম, ভালো করে দেখবে, এই জায়গাটা ভালো করে দেখবে, একটু ভজকট আছে। ধরো 3.523500 তারপরে 6, ধরো তোমাকে এখান থেকে কেটে দিল, তাহলে তোমার ইনিশিয়াল ডিসকার্ডের ডিজিটটা কত? ইনিশিয়াল ডিসকার্ডের ডিজিটটা কত? 5। 5 এটা লিখে নাও, এটা হচ্ছে স্যার ইনিশিয়াল ডিসকার্ডেড ডিজিট। ইনিশিয়াল, আগের মতনে, ডিসকার্ডেড ডিজিট। তো এই ইনিশিয়াল ডিসকার্ডেড ডিজিটের পরে কি বলা আছে? এর পরে কমপক্ষে একটা, যে কোনো সে যদি অনেক দূরেও হয় তাতেও কোনো অসুবিধা নেই, যে কোনো একটা যদি কোনো নন জিরো ডিজিট থাকে তাহলে কি হবে? +1 হবে টু দা প্রিভিয়াস ডিজিট। এবার একটু দেখো তো, যেটা বললাম সেটা কি এখানে তাই কি হোল্ড করলো? দেখো এখানে 5 ছিল, ঠিক আছে স্যার, যদি জিরো থাকতো কোনো অসুবিধা নেই, জিরো থাকলো কোনো অসুবিধা, জিরো এই দেখুন স্যার, জিরোর পরে গিয়ে শেষে একটা, এটা কি 6টা? কি 6টা হচ্ছে একটা স্যার নন জিরো ডিজিট। যেহেতু 6টা একটা নন জিরো ডিজিট, তাই জন্য আমার আগের টার্মে কি হয়ে যাবে? আগের টার্মে একটা +1 হয়ে যাবে। তাহলে এখানে ফাইনাল উত্তর কত দাঁড়াবে? কে বলবে? স্যার 3.524। বোঝাতে পারলাম? কেন? কেন এখানে দেখে নাও, এই যে 5 এর পরে দেখো, যেখান থেকে কেটেছি, এই 5 এর পরে দেখো 0 0 0 0 এরকম 6 ছিল। তো এই 6টার জন্য কি হলো? আগের যে টার্ম ছিল 3, তার সাথে 1 যোগ হলো। দ্যাট মিনস 3 আর 1 কত হয়ে গেল? 4 হয়ে গেল। এটা কি সবাই বুঝতে পেরেছো বাবা? হ্যাঁ, হ্যাঁ স্যার। বোঝাতে পারলাম? এই জল ভাত, চলো কয়টা এক্সাম্পল লিখে নাও তো এটার উপর। এটা একটু ডিফিকাল্ট হবে, হ্যাঁ, এটার আর কয়টা এক্সাম্পল দেখে নাও। ধরো 0.2651 এরকম রয়েছে, ঠিক আছে, আমি এখান দিয়ে কেটে দিলাম, তাহলে কি হবে? কে বলবে? সূত্র দেখো, শুধু রুল দেখো, কেস দেখো, কেস নাম্বার 3 কি বলছে? কেস নাম্বার 3 বলছে যদি এটা আপনার 5 হয়ে যায় এবং এর পরে যে কোনো একটা কি থাকতে হবে? নন জিরো ডিজিট থাকতে হবে। সেটা কি আছে? যদি থাকে তাহলে আগে কি করব বাবা? আগের ডিজিটের সাথে কি করব? +1 করে দেবো। তাহলে এটার উত্তর কত হবে? 0.27 হবে। বাবা বোঝা গেল? বাবা বোঝা গেল? হ্যাঁ স্যার। বাকিরা একদম জল ভাত চাই, আমার জল ভাত চাই। দেখি এটাকে বলতে পারে 2.35500000009। আটটা জিরো নিয়ে নাও। এখানে কোথা দিয়ে কাটতে বললো? এখান দিয়ে কাটতে বললো। দেখি, আমি আর কিচ্ছু বলবো না, 3 নম্বর রুল ফলো করে বলো। এটা হচ্ছে আমার ইনিশিয়াল ডিসকার্ডেড ডিজিট। এরপরে কি যে কোনো একটা অ্যাটলিস্ট কি কমপক্ষে একটা কি আছে নন জিরো? হ্যাঁ স্যার আছে। তাহলে উত্তর কত হয়ে যাবে? 2.36। বাবা বোঝা গেল? বাবা বোঝা গেল? বাবা বাকিরা 311.53559। দেখি এটা কে বলতে পারে? কত হবে বাবা? এক চান্সে বলো, আর কিছু দেখা দেখি সিন নেই, খেলা শেষ। কত হবে উত্তর? 311.536। 311.536। ভেরি গুড, বুঝে গেছো। কেন? এটা 5 আছে, আর 5 এর পরে আপনি বলেছেন একটা নন জিরো আছে, হয়ে গেল। ক্লিয়ার? এর ক্ষেত্রে দেখে নিয়েছো তো, যদি অনেকগুলো জিরো আছে কোনো অসুবিধা নেই, কিন্তু তারপরে কি একটা আছে নন জিরো। বুঝে গেল? তাহলে 3টে জিনিস কি রুল ক্লিয়ার হলো? প্রথম রুলে কি বলছে? প্রথম রুলে বলছে কিছু দেখার দরকার নেই, পরের সংখ্যা যদি 5 এর থেকে বেশি হয় আগের সাথে 1 যোগ করে দাও। রুল নাম্বার 2 কি বলেছে? রুল নাম্বার 2 বলেছে যদি পরের সংখ্যাটা, পরের ডিজিটটা যদি 5 এর থেকে ছোট হয় তাহলে আগেরটা আনচেঞ্জ থাকবে, মানে যা ছিল তাই থেকে যাবে। তৃতীয় রুল বলছে যদি পরেরটা 5ই হয় কিন্তু 5 এর পরে যদি একটা নন জিরো ডিজিট থাকে, সেটা যত দূরেই থাক, যদি একটাও থেকে যায় তাহলে তার আগের সাথে কি হয়ে যাবে? 1 যোগ হয়ে যাবে। বোঝা গেল বাবা?
হ্যাঁ, জল ভাত। হ্যাঁ স্যার। এইবার নেক্সট লেখো কেস নাম্বার 4, যেটা বলছিলাম। এবার একটা এক্সেপশনাল কেস আছে। কেউ কি গেস করতে পারছো কি কেসটা বাদ গেল? স্যার যদি শুধুই পাস থাকতো, কই বললেন না তো। ঠিক তো, এক্স্যাক্টলি ঠিক ধরেছো। লিখে নাও কেস নাম্বার 4, এইটা ভালো করে দেখবে, খুব ইম্পর্টেন্ট এই কেসটা। কিন্তু বাকিগুলো অতটা বোঝাটা অতটা ডিফিকাল্ট না, ইজি জিনিস ছিল, এইটা একটু ডিফিকাল্ট আছে। সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাকে ভালো করে নোট ডাউন করবে। কেউ বুঝতে না পারলে বাবা ক্লাসে ডাউট ক্লিয়ার করে নাও, কেন কোনটা কি হচ্ছে। পরে যেন আমি না শুনি স্যার বুঝতে পারিনি, আমি সময় দেবো, কোনো অসুবিধা নেই, কিন্তু পুরো জিনিসটা ক্লাসে বুঝে নাও, ফেলে রেখো না। চলো এবার দেখো, দুটো কেসই হতে পারে, 4 নম্বর কেসে দুটোই হতে পারে। সেটা হচ্ছে কন্ডিশনটা বলি, ইনিশিয়াল discarded digit is 5 and there is no other digit after that. কথা বাংলা বুঝলে? দুটো কেস দেখাই, তাহলে আরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তুমি এতক্ষণ যা বললাম সেটা ছাড়া আরেকটাই কেস পসিবল, কেউ বলতে পারবে কি কেস? দেখো 3.5235 আর দেখো 3.5265। ভালো করে খেয়াল করে দেখো তো। এখন যদি আমি বলি ডিসকার্ডেড করো এখান থেকে, এবার দেখো তো, না তো তুমি 1 নম্বর কেস লাগাতে পারবে, না তো তুমি 2 নম্বর কেস অ্যাপ্লাই করতে পারবে, না তো তুমি 3 নম্বর কেস অ্যাপ্লাই করতে হবে। কেন? কারণ 3 নম্বরে পরে বলেছিলেন পরে একটা অ্যাটলিস্ট কিছু থাকতেই হবে, এখানে তো কিছুই নেই। 5-এর পরে তো আর কিছুই নেই, 5 একা বসে আছে। এই তাকাও বাবা তাকাও, দিমাগ কা বাত্তি জ্বালা দো। 5-এর পরে কি কিছু আছে? নেই তো। তাহলে এখানে না তো 1 নম্বর রুল লাগবে, না তো 2 নম্বর রুল লাগবে, না তো 3 নম্বর রুল ব্যবহার হবে। এর জন্য একটা নতুন রুল এলো, সেটা কি? সেটা কি? রুল নাম্বার 4 বা কেস নাম্বার 4। সেটা কি বলেছে? যখন 5 একা থাকবে, একদম লিখে নাও তো, যখন লিখে নাও পাতি, যখন 5 একা থাকবে। দেখো তো পরের কেসে দেখো তো, যখন 5 একা থাকবে। এই বুঝলে, এটা সবাই বুঝতে পারলে? আরে এরপরে যদি আমি কিছু দিয়ে দিতাম তাহলে তো সেটা আগের কেসটা হয়ে যেত। আর যদি 5 বদলে যদি 4 থাকতো তাহলেও আগের ডিজিট হতো, যদি 5-এর বদলে 6 থাকতো তাহলেও আগেরটা দিয়ে হয়ে যেত, 5-এর পরে কিছু থাকলে তাহলেও 3 নম্বর কেস দিয়ে হতো। 4 নম্বর কেসে ফেসে গেলাম যে 5ই রয়েছে আর কিছু নেই পরে। খুব সমস্যার বিষয় স্যার। তখন আমাদের কাছে দুটো টেকনিক চলে আসলো, ভালো করে শুনবে। তখন আমাদের কাছে দুটো টেকনিক চলে আসলো, ঠান্ডা মাথায় শুনবে। দুটো টেকনিক কি? একটাকে বলা হয় অড রুল, আরেকটাকে বলা হয় ইভেন রুল। ঠান্ডা মাথায় শুনবে। অড নাম্বার গুলো কোন কোন গুলো হয় বাবা? অড নাম্বার গুলো কোন কোন হয় স্যার? 1, 3, 5, 7, 9, এই তো গল্প। হ্যাঁ, আর ইভেন নাম্বার গুলো কোন কোন হয় স্যার? 2, 4, 2, 4, 6, 6, 8, 8। এইগুলো। ঠিক, তাহলে বলছে অড থাকতে পারে আর ইভেন থাকতে পারে। কোথায় কোথায়? যে ডিজিটটা আমি 5 তার যে আগের ডিজিটটা। এই যে দুটো কেস বলছি, এই দুটো কেস আমরা টেস্ট করব জাস্ট বিফোর দ্য ইনিশিয়াল ডিসকার্ডেড ডিজিট। ইনিশিয়াল যে ডিসকার্ডেড ডিজিট আছে তার ঠিক আগের যে ডিজিটটা, সেটা হয় তোমার অড হবে আর নয়তো তোমার ইভেন হবে। এর বেসিসে আমরা পুরো সূত্রটা করে থাকি। কথা বোঝাতে পারলাম বাবা? কথা কি বোঝাতে পারলাম? একদম কি জল ভাত? হ্যাঁ স্যার। হ্যাঁ, এবার শুনে নাও, নেক্সট রুল লিখে নাও। আমি এটাকে কপি করে এখানে লিখছি, একবারে পুরোটা কপি করি বেটার। একটু দাঁড়াও, হ্যাঁ, একবারে কপি করে এখানে বসিয়ে দিই, এখানে লিখে নাও। এখানে দেবো প্রথম কেস। স্যার ধরুন আগের ডিজিট গুলো যদি আমার অড হয়ে যায় তাহলে কি করব, আর আগের ডিজিট গুলো যদি আমার ইভেন হয়ে যায় তাহলে কি করব? ভালো করে লিখে নাও, এখানে লিখে নাও। ইফ
previous digit is an odd number, then add +1 to that number বা digit। বলে দিচ্ছি বাংলায়, আগে লিখে নাও। নেক্সট সেম ভাবে পরেরটা লেখো, ইফ previous digit is an even number, then no change will consider। That means লিখে রাখো remain same বা আনচেঞ্জ লিখে রাখো। এবার একটু বাংলায় বুঝিয়ে দিই, এটা তো ডেসক্রিপশন লেখার জন্য বা নোট লেখার জন্য হলো। এই দুটোর মানেটা কি দেখো, এখানে যে দুটো এক্সাম্পল নিয়েছে দেখো, দুটোর ক্ষেত্রেই 5 আছে শেষে, 5-এর পরে আর কিছু নেই। স্যার এবার কিভাবে আমরা রাউন্ডিং অফ করব? মনে রাখবে এইবার আমাদেরকে দেখতে হবে এর ঠিক আগের ডিজিটটাকে। তো দেখো 5-এর আগের ডিজিটটা এখানে কত আছে? 3 আছে। আর এর আগে 5-এর আগের ডিজিটটা কত আছে? 6 আছে। এবার অর্ডার ইভেন কেসের মধ্যে দেখো, প্রথমে যেটা আগেরটা 3 আছে, 3টা কার মধ্যে পড়ে? স্যার অডের মধ্যে পড়ে। তাহলে প্রথম কেসটা কার কেস? অডের কেস। অডের সূত্রতে কি বলা আছে? প্রথমটা অডের কেস। অডেতে কি বলা আছে? অডেতে বলা আছে যদি আমার অড নাম্বার হয় তাহলে আমাকে 1 যোগ করতে হবে সেই আগের সংখ্যাটার সাথে। মানে এটা যে 3 ছিল 3-এর সাথে 1 যোগ করে দেবো, করে দিয়ে তাহলে উত্তর কত আসবে বাবা? উত্তর তাহলে কত আসবে? উত্তর হয়ে যাবে 3.524। বোঝা গেল বাবা? জল ভাত। কেন? কারণ কি যেহেতু এটা অড ছিল তাই জন্য আমরা 3-এর সাথে 1 যোগ করে দিয়েছি, করে এটা কততে কনভার্ট করেছি? এটা 4-এ কনভার্ট করে দিয়েছি। এত অব্দি বোঝা গেল বাবা? জল ভাত সবার কাছে, এত অব্দি জল ভাত। এবার চলে আসো এইটা 6টা কি গো? 6টা হচ্ছে ইভেন নাম্বার। ইভেন নাম্বার বললে কি হবে? স্যার আনচেঞ্জ থাকবে। তার মানে গোটা জিনিসটা চেঞ্জ করে কি হয়ে গেল? 3.526। এটা হয়ে গেল আমার ফাইনাল অ্যান্সার। বাবা বোঝা গেল বাবা? জল ভাত বাবা। তাহলে রুল আরেকবার বলে দিচ্ছে, ভালো করে শুনে নাও। 1 নম্বর রুল হচ্ছে যদি 5-এর থেকে বড় হয়ে যায়, মানে ধরো 6 হয়ে যায়, 7 হয়ে যায়, 8 হয়ে যায়, 9 হয়ে যায়, তাহলে আগের ডিজিটের সাথে কি করব? আগের ডিজিটের সাথে কি করব? 1 যোগ করে দেবো। বোঝাতে পারলাম? 2 নম্বর রুলে বলছে যদি আগে থেকে ছোট হয়ে যায়, ছোট কি কি হতে পারে? 4 হতে পারে, 3 হতে পারে, 2 হতে পারে, 1 হতে পারে। যদি এই কটা ডিজিট দেখা যায় তাহলে আগের ডিজিট যেহেতু 5-এর থেকে ছোট তাই জন্য কোনো রকম চেঞ্জ করবো না, রিমেন সেম বা আনচেঞ্জ আকারে রেখে দেবো। ঠিক ঠিক। আর 3 নম্বর কেসে বললাম যে স্যার যদি 5 থাকে কিন্তু 5-এর পরে যদি একটাও নন জিরো ডিজিট থাকে তাহলে আগের সাথে কি করে দেবো? আগের সাথে 1 যোগ করে দেবো। আর লাস্ট কেস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কেস, স্যার যদি ধরুন 5ই রয়েছে কিন্তু 5-এর পরে আগে যেমন বলছিলেন অ্যাটলিস্ট একটা নন জিরো, কিছু নেই, শেষ সংখ্যাটাই 5 রয়েছে, তাহলে স্যার বলুন তাহলে কি হবে? তাহলে আমাকে দেখতে হবে আগের সংখ্যাটা অড না ইভেন। যদি অড হয় তাহলে 1 যোগ করবো, যদি ইভেন হয় তাহলে রিমেন সেম করে দেবো। সবার কাছে বাবা জল ভাত, বাবা জল ভাত বাবা। বাকিরা ক্লিয়ার? সবার উত্তর জানতে চাই। হ্যাঁ স্যার। ওকে, এবার ক্লাস ওয়ার্ক করো, হোমওয়ার্ক নয়, ক্লাস ওয়ার্ক করে দাও, দেখি কত শিখলে। প্রত্যেকটা যতগুলো অঙ্ক দিয়েছি সব কটারই করবে আপ টু 2 places of decimal। যে কটা নিচের অঙ্ক দেবো সেগুলো সবই 2 places of decimal করবে। কি বার করতে হবে? বারটা কি করব? এই 2 places of decimal অব্দি কি বার করব? রাউন্ডিং অফ নাম্বার, তাই তো? রাউন্ডিং অফ নাম্বারস বা রাউন্ডিং অফ ডিজিটস যাই বলো। তাহলে একটা নাম্বারে রাউন্ডিং অফ করব, কত অবধি করব? 2 places of decimal। বাবা 2 places of decimal মানেটা কি? এর বাংলা মানেটা কি গো? বাংলা লিখে নাও, দশমিকের পরে 2 ঘর। ভেরি গুড, 2 ঘর অবধি রাখবো আমরা 2 places of decimal। আচ্ছা কোনো অঙ্কে যদি বলে 3 places of decimal রাখো তাহলে দশমিকের পরে 3 ঘর। কেউ যদি বলে 4 places of decimal তাহলে দশমিকের পরে 4 ঘর। কেউ যদি বলে 5 places of decimal তার মানে দশমিকের পরে 5 ঘর। এটা বোঝা গেল তো? এটা আশা করি বোঝাতে হবে না। কেউ যদি বলে দশমিকের পরে n places of decimal তার মানে n ঘর অবধি যেতে হবে। বুঝতে পারলাম? তাহলে 1 বললে 1 ঘর, 2 বললে 2 ঘর, 3 বললে 3 ঘর, 4 বললে 4 ঘর। কিন্তু উচ্চারণটা কিরকম হবে?
টু অত প্লেসেস অফ ডেসিমেল, ধরো 2 বললে আপ টু 2 প্লেসেস অফ ডেসিমেল, 3 বললাম আপ টু 3 প্লেসেস অফ ডেসিমেল, 4 বললাম আপ টু 4 প্লেসেস অফ ডেসিমেল। বাবা জল ভাত রক্তে যদি না ঢোকাতে পারি তাহলে বাবা আমি একদম একদম পড়ানো এখানে ছেড়ে দেবো। আর তোমার যদি রক্তে যদি না ঢোকে তাহলে কিন্তু আমার এখানে পড়ানোর কোনো লাভ নেই। একদম পরিষ্কার বলো, সবকিছু ক্লিয়ার, নিট অ্যান্ড ক্লিন সবার কাছে বোঝা যাচ্ছে, একদম হ্যাঁ, বোঝা গেছে, নিট অ্যান্ড ক্লিন। চলো এবার আমি যে অঙ্কগুলো দেবো ফটাফট ফটাফট করবে, আমি যাকে জিজ্ঞেস করবো সে বলবে, সবাই উত্তর দেবে না, ঠিক আছে? আমি আগে এখানে মোটামুটি 3 থেকে 4টে প্রবলেম লিখছি, সবাই আগে নিজের মতন করে নাও। এবার আমি যাকে জিজ্ঞেস করবো বলবো, ঠিক আছে? দুজন দুটো পাটে করবে, ছেলেটা একটা পাটে উত্তর দেবে, মেয়েরা একটা পাটে উত্তর দেবে, ঠিক আছে? জিনিসটা যেন ভেতরে বোঝা চাই, এরম নয় যে করতে দিচ্ছি বলে জাস্ট করতে হবে, জিনিসটা যেন ভেতর থেকে আসা চাই, এই জিনিসটা আমার চাই, ঠিক আছে? আচ্ছা, তো আমি কটা প্রবলেম দিচ্ছি, এটা ক্লাসেই করে দিতে হবে, হোমওয়ার্ক নয়, হোমওয়ার্কের গল্পটা আমি আলাদা বলবো, ঠিক আছে? ABCDE। চলো, তো প্রথম প্রবলেম হচ্ছে 3.025, কোথা দিয়ে কাটতে হবে আমি কিন্তু আগেই বলে দিয়েছি, হ্যাঁ? বারবার একই কথা জিজ্ঞেস করবে না, হ্যাঁ যাবে না। আমি শুরুতেই ওপরে হেডিং দিয়ে দিয়েছি কত অবধি কাটতে হবে, তো এটা যেন গন্ডগোল না হয়। আগে 2 ঘর অব্দি কাটা কাকে বলে বাবা? 2 ঘর অব্দি কাটার মার্কিংটা করা যাবে? প্রথম ঘরে 2 ঘর কাটা অব্দি কত হবে? এত। পরের ঘরে 2 ঘর অব্দি কাটা মানে কত হবে? এত। পরের 2 ঘর অব্দি কাটা মানে কত হবে? স্যার এত হবে। পরের 2 ঘর অব্দি কাটা মানে স্যার এত অব্দি কাটতে হবে, পরের 2 ঘর মানে এত অব্দি কাটতে হবে, পরের 2 ঘর মানে এত অব্দি কাটতে হবে। এবার একে একে জানতে চাই, দাঁড়াও, যাকে জিজ্ঞেস করবো সে বলবে, যাকে জিজ্ঞেস করবো সে বলবে, ঠিক আছে? কাকে জিজ্ঞেস করা যায়? আচ্ছা, ছেলেদের মধ্যে থেকে কেউ একজন বলো, এ আর বিটা ছেলেদের মধ্যে থেকে কেউ একজন বলো, এনিওয়ান। প্রথমটা বলো এটা কত হবে, এরটাকে বলো কত হবে, এনিওয়ান। আগে ছেলেরা উত্তর দাও, এবং স্যার কেন হলো সেটা বলবে। 3.02। 3.02 কেন হলো আমাকে একটু বুঝিয়ে দাও, কেন করলে এরকম রাউন্ডিং অফ জিরো, এটা 0 2 কেন করলে, তার এক্সপ্লেনেশনটা জানতে চাই। স্যার কারণ লাস্টের ডিজিটটা 5 আছে, এক্স্যাক্টলি 5, পাঁচের কিন্তু পরে 5 কিছু এর পরে নেই, আর অন্য কোনো ডিজিট তাহলে নেই। কত নম্বর রুল যাবে মাথায় রাখতে হবে, কত নম্বর রুল যাবে বাবা, কত নম্বর রুল? কেস ওই নাম্বার অড 4, ইভেন রুলটা। ভেরি গুড, রুল নাম্বার 4। এবার তার আগের সংখ্যাটা কি আছে? ইভেন নাম্বার, ইভেন নাম্বার, ভেরি গুড। ইভেনের জন্য কি হয়ে যায় স্যার? নো চেঞ্জ নো হয়ে চেঞ্জ। যায়, তার মানে 3.02 হবে, ভেরি গুড, কারেক্ট। যে বললো সে বাদে অন্য যে কোনো ছেলে বলতে পারো পরের উত্তরটা, যে অলরেডি বলে দিয়েছে সে আর বলবে না, অন্য কেউ ট্রাই করো। 4.34 4.34, আচ্ছা দেখে নি কেন এরকম করলে, আগে সেই এক্সপ্লেনেশনটা দাও। কারণ স্যার এখানে হচ্ছে 5 এর পরে একটা নন ডিজিট সংখ্যা রয়েছে 6, কারেক্ট তার জন্য কারেক্ট হচ্ছে কারেক্ট কারেক্ট, 30 থেকে 1 যোগ হয়ে গেছে। যোগ হয়ে যাবে। এটা কত নম্বর রুলে বলা হয়েছিল, মুখস্থ রাখতে হবে রুলগুলো, কত নম্বর রুলে বলা হয়েছিল? রুল নাম্বার 3 তে বলা হয়েছিল, 3 তে। রুল নাম্বার 3 তে কি বলেছিলাম, যে 5 এর পরে যদি অ্যাটলিস্ট একটা নন জিরো ডিজিট থাকে তাহলে আগের সাথে 1 যোগ করবো, কারেক্ট। এবার আসি মেয়েদের মধ্যে, কেউ একজন মেয়েদের মধ্যে বলো এইটা কি হবে, এনিওয়ান? 4.22। 4.22, আচ্ছা ঠিক হলো কি ভুল হলো, এক্সপ্লেনেশনটা দিয়ে দাও, কেন তুমি 2 করলে, কি কারণে করলে, কোন রুলের জন্য করলে? সংখ্যাটা লেস দেন অফ 5 আছে তাই। ভেরি গুড, চারটা হচ্ছে স্যার, চারটা হচ্ছে 5-এর থেকে ছোট। স্যার আপনি শুরুতেই বলে দিয়েছিলেন, রুল নাম্বার মনে হয় 2 তে বলেছিলাম, তাই তো? রুল নাম্বার 2 তে আপনি বলেছিলেন স্যার, যদি ডিজিটটা ইনিশিয়াল ডিসকার্ডের ডিজিটটা 5-এর থেকে ছোট হয় তাহলে আমার যা ছিল তাই থেকে যাবে। ভেরি গুড, নেক্সট মেয়েদের মধ্যে অন্য কেউ একজন বলো, পরেরটা ট্রাই করো। 3.1163 কত হবে? ভেরি গুড, 3. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারলাম না। 3.12। 3.12, ভেরি গুড। কেন করলে, এক্সপ্লেনেশন? কারণ স্যার ইনিশিয়াল ডিজিটটা 6 আছে, 5 এর থেকে বড়। ভেরি গুড, 5-এর থেকে এই 6টা যেটা আছে সেটা হচ্ছে তোমার 5-এর থেকে বড়, যেহেতু 5-এর থেকে বড় মানে রুল নাম্বার 1 মানে কেস নাম্বার 1, কেস নাম্বার 1 এ বলা হয়েছিল এটা। ভেরি গুড, এবার লাস্টের দুটো যে কেউ বলতে পারো, কোনো এখানে ভেদাভেদ নেই। কেউ একজন বলো এইটা কি করেছো আর এইটা কি করেছো, প্রথমে এটা বলো। 3.04, 3.04 কেন, কারণটা জানি, মেন Case number কারণটা, 4, উত্তর বলাটা বড় ব্যাপার না, কেন সেটা জানতে চাইছি, কেন কারণ এখানে করবো? 5 এর আগে যে প্রিভিয়াস নাম্বারটা সেটা একটা অড নাম্বার,
ভেরি গুড। 5 হচ্ছে স্যার লাস্ট ডিসকার্ডেড ডিজিট, যার পরে কিছু নেই, মানে কেস নাম্বার 4। কেস নাম্বার 4 এ আবার দুটো সাব রুল আছে, একটা হচ্ছে অড, একটা ইভেন। এবার দেখা গেল 5-এর আগে 3 আছে, 3 মানে হচ্ছে অড নাম্বার, অড নাম্বার হলে +1 হয়, তাই জন্য 3-এর সাথে 1 যোগ হয়ে 4 হয়েছে। ভেরি গুড। লাস্টেরটা বলে দাও। 3.06। 3.06। ও কি ঠিক বললো? বাকিটা ভেরিফাই, তার এক্সপ্রেশনটা দিয়ে দাও তো, ও ঠিক বললো না ভুল বললো। দেখো 5 আছে, 5-এর পরে কিছু নেই, মানে কেস নাম্বার 4। এবার দেখতে হবে তার আগের, কেস নাম্বার 4 মানে তার আগের ঘর দেখতে হবে। আগের ঘরটা কি আছে গো? স্যার একটা অড নাম্বার, অড নাম্বার মানে কি হয়ে যায় স্যার? +1 হয়ে যায়, তাহলে 5-এর সাথে 1 যোগ করলে 6 হয়। কারেক্ট। রক্তটা কি মেশাতে পেরেছি? ইয়েস অর নো? জীবনে কোনোদিন কোনো হ্যাঁ স্যার। রাউন্ডিং অফ জায়গাতে মিস হবে? মিস হবে না। এবার একটা কথা শুনে নাও, এই যে জিনিসটা শিখলে এবার ফিজিক্সের যে কোনো প্রবলেম, ধরো আমি বলছি এর পরে কিছুদিন বাদে দেখা গেলো কাইনেমেটিক্স এর কোনো প্রবলেম করছি, বা দেখা গেলো হিটের কোনো প্রবলেম করাচ্ছি, বা ধরে নাও এরপরে দেখা গেলো ইলেকট্রিসিটির কোনো প্রবলেম করাচ্ছি, বা ধরে নাও অপটিক্স এর কোনো প্রবলেম করাচ্ছি, ঠিক আছে? এটা কিন্তু বারবার কোনো জায়গায় বলা হোক না বলা হোক, গোটা ফিজিক্সে আজকে থেকে শুরু করে একদম ফিজিক্স যেদিনকে শেষ হচ্ছে বা যেদিনকে পড়াশোনা বন্ধ করছো, সেই দিন অবধি তোমাকে মাথায় রাখতে হবে, অঙ্কের মধ্যে আমি যা কিছু অঙ্ক করি শেষে আমার সবসময় রাউন্ডিং অফ নাম্বারসটা আমি করে দেব। কেন? অঙ্কের অপশানে কিন্তু সবসময় দেখবে একটা পার্টিকুলার ডিজিট থাকবে। ধরো কোনো জায়গায় অপশানে দেখলে যে 3 ডিজিট অব্দি আছে, তাহলে কত অব্দি করবো? কত অব্দি করবো? 3 ডেসিমেল প্লেসেস অব্দি করবো। কোনো জায়গায় যদি পয়েন্টের পরে 2 ঘর থাকে 2 প্লেসেস অফ ডেসিমেল করবো। কোনো জায়গায় পয়েন্টের ঘরে 1 ঘর থাকে, বুঝতে পারলাম? এবার শুনে নাও বাড়ির কাজ। এই যে এফ অব্দি দিয়েছি, ভালো করে শোনো, বাড়ির কাজটা শুনে নাও। এফ অব্দি দিয়েছি, এই যে রেড মার্ক করে দিচ্ছি, এই রেড মার্ক গুলো বাড়িতে করে হোমওয়ার্কে খাতায় আমাকে দেখাবে। এটা হয়ে গেল 1 নম্বর, এটা বাড়ির কাজ, ঠিক আছে? আর আরেকটা অন্য কালার দিয়ে করে দিচ্ছি, ব্ল্যাক দিয়ে করে দিচ্ছি, সেটা হচ্ছে যে তোমার এখান থেকে কাটবে, এখান থেকে কাটবে, এখান থেকে কাটবে, এটাতে দেবার কিছু নেই, ঠিক আছে? এই দুটোই করে নিও। বোঝা গেল? রেড যেখান থেকে কাট কাট দিয়েছি ওইগুলো বাড়িতে হোমওয়ার্কে থাকবে, আর দুটো অঙ্কের মধ্যে ব্ল্যাক কাট দিয়েছি, এই দুটো খাতায় তুলে নেবে। বোঝাতে পারলাম? এই প্রবলেমটা বুঝতে পেরেছো? হ্যাঁ, মানে মধ্যে কথা পয়েন্টের পরে 1 ডেসিমেল প্লেস হ্যাঁ স্যার। অব্দি করবে, আর যেটা পয়েন্টের পরে 3 অব্দি যাবে সেটা পয়েন্টের উপরে 3 করে নেবে। এটা হয়ে গেল হোমওয়ার্ক। তাহলে ক্লাস ওয়ার্ক, হোমওয়ার্ক দুটো জিনিস বোঝা গেল। আচ্ছা, এর বাইরে আরো কয়েকটা, আমার যেটা সাজেশন থাকবে, এর বাইরে আরো কয়েকটা আনতাবড়ি বসিয়ে নিও মন থেকে, মানে তোমার যেটা ইচ্ছা, তবেই তো বোঝাতে পারবো আমি শেখাতে পেরেছি বাবা। আমি এখানে ক্লাসে করাচ্ছি, খুব বাবা বাবা দিলে, আহা কি সুন্দর স্যার যা বোঝালো, ও দুর্দান্ত ক্লাস স্যার, দুর্দান্ত, রক্তে মিশে গেছে, বাড়িতে যাচ্ছি করতে পারছি না। আমি সেটা বলছি না, আমি বলছি যে জিনিসটা শিখলে এবার নিজের মন থেকে যা খুশি একটা নাম্বার দিয়ে দাও, দিয়ে তাও আবার যা খুশি ডেসিমেল প্লেস নাও, দিয়ে যা খুশি বার করতে পারছো। যদি পারো তাহলে পরে বুঝবে স্যার শিখতে পেরেছি, যদি না পারো বুঝবে শিখতে পারেনি, আবার ক্লাসটা রিপিট মারবে। বোঝাতে পারলাম? তো বাড়িতে আমার সাজেশন থাকবে, যেটা হোমওয়ার্ক দিলাম এর বাইরেও চেষ্টা করো অন্তত পক্ষে 5টা থেকে 7টা আরো নিজের মন থেকে করা, সব রুল মিশিয়ে, মানে কেস 1, কেস 2, কেস 3, কেস 4, 4টে রুলকে কম্বাইন করে আরো 5 থেকে 7টা বা 10টাই করে নাও, বাদ দাও 10টাই করে নাও, 10টা মতন বাড়িতে খাতায় মন থেকে, বারবার বলছি আনতাবড়ি। এখানে দেখতে পাচ্ছ খুব মজা লাগছে, বাড়িতে আনতাবড়ি দিয়ে দাও, যা খুশি মনে যা আসছে, 10.1123 যা খুশি দিয়ে দাও, যেখান থেকে খুশি কেটে দাও, যেখান থেকে খুশি নাম্বার ধরো, যেখান থেকে খুশি কাটো, কেটে দেখো পারছো কিনা। বোঝাতে পারলাম বাবা? বোঝা গেল? জল ভাত ক্লিয়ার? এই ক্লিয়ার বাবা? হুম। চলো এবার নেক্সট পয়েন্ট লেখো, ইম্পর্টেন্ট পয়েন্ট, খুব ইম্পর্টেন্ট টপিক আজকের ক্লাসটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার হেডিং দাও। স্যার এতক্ষণ অব্দি যেটা শিখলাম এটাই কি স্যার। বলা হয়? বলো বলো বলো, কোনো ডাউট থাকলে বলো, বলো বলো বলো। স্যার না বলছিলাম এই কেসগুলো মানে যেগুলো করলেন এগুলো কি স্যার মানে আগের থেকেই তৈরি আছে? মানে বুঝলাম না, আগে থেকে তৈরি, মানে বুঝতে পারলাম কথাটা। মানে এগুলো আর কি নাম্বারের ক্ষেত্রে আগের থেকেই তৈরি ছিল, মানে এর আগেও যখন আর কি কেউ ক্যালকুলেশন করতো তখন কি হুম সবাই হুম। এই রুলটা ধরেই করে? না না, এরা হ্যাঁ আচ্ছা, বুঝলো, তোমার প্রশ্নটা বুঝে গেছি। হ্যাঁ, না এটা দেখো অ্যাকচুয়ালি মেনলি যেটা করা হয়, দেখো এই যে রুলটা যেটা করা হয় এটা জেনারেলি ফিজিক্সের ক্ষেত্রে করা হয়, জেনারেলি, ঠিক আছে? আরো প্রিসাইজলি তুমি যদি জানতে চাও স্যার এটা কেন করা হলো এরকম, দেখো আমাকে একটা কথা বলো, তুমি একটা নর্মাল কেসটাকে বোঝার চেষ্টা করো। ধরো তোমাকে আমি এমন একটা কিছু ক্যালকুলেশন করতে দিয়েছি যেখানে অনেক পয়েন্টের পরে অনেকগুলো ডিজিট আসে, ভালো করে বুঝবে, ঠিক আছে? কিন্তু কোনো ক্ষেত্রে তোমার দরকার হবে যে অত বেশি ডিজিট তোমার কাজে লাগবে। যেমন দুটো এক্সাম্পল দিয়ে বোঝাবো, ভালো প্রশ্ন করেছে, প্রশ্নটা খুব দামি প্রশ্ন করেছে। দেখো এখানে আমি দুটো কেস দেখাচ্ছি, একটা হচ্ছে জমির মাপ, ভালো করে বুঝবে কেন এই ধরনের জিনিসগুলো আসলো। একটা হচ্ছে জমির মাপ, আর একটা হলো টাকার হিসেব। ভালো করে বুঝবে, দুটো কেস আমি দেখাচ্ছি। এবার তুমি একটা জিনিস বোঝার চেষ্টা করো,
তোমরা কি জানো জমির আজকাল দাম প্রচুর, ধরে নাও 10 লাখ টাকা প্রতি কাঠা, বুঝো তো কাঠা, কাঠা বোঝো তো, 1 কাঠা 2 কাঠা জমি, 3 কাঠা জমি, 5 কাঠা জমি, বোঝো তো এগুলো। তো 1 কাঠা জমির দাম ধরে নাও 10 লাখ, সেখানে যদি কোনো জায়গায় দেখো 2.356897, ভালো করে বুঝবে, এখানে তুমি যদি পয়েন্টের ঘরে 2 ঘর কেটে দাও, এই পয়েন্টের 1 ঘরের হয়তো দাম হয়তো কয়েক হাজার টাকা, বুঝতে পেরেছো তো। তো এখানে প্রিসিশনটা খুব ম্যাটার করবে, তো এখানে আরো বেশি ঘর নেওয়া হবে। কিন্তু ধরো টাকা নিচে ভালো করে বুঝো, তোমাকে আমি ধরো দিয়েছি 10 টাকা, তুমি এমন ভাবে খরচা করেছো তোমার এসছে 10.56839 এরকম একটা কিছু হিসাব এসছে, তোমার এমন ক্যালকুলেশন বেরিয়েছে, ডিজিটালে এমন কিছু পারচেস করেছো এরকম বেরিয়েছে। তুমি আমাকে বলো এই টাকা কি না তোমাকে আমি দিতে পারবো, এই টাকা কি আমি তোমাকে দিতে পারবো? না, এই টাকা আমি তোমাকে খুচরো দিতে পারবো পয়েন্টের পরে, আমি কত কত দিতে পারি লাস্ট, এখনকার দিনে 50 পয়সাও পাওয়া যায় না, তো আমাকে 10 অথবা 11, আজকালকার জামানা এরকম হয়ে গেছে। বা আমি তাও ধরে নিচ্ছি হাইপোথেটিক্যালি যে আমি আরো 10 বছর পেছনে চলে গেছি, ঠিক আছে, যখন 50 পয়সা অ্যাভেল ছিল। তো তুমি ম্যাক্সিমাম কত দিতে পারো আমাকে? স্যার আমি 10 টাকা দিতে পারি গোটা, আর স্যার আপনি আপনাকে 50 পয়সা দিতে পারি, এর বাইরে আমার স্যার দেওয়ার কোনো গল্প নেই। তাহলে কোনো মানে দ্বারা এই ডিজিট গুলোর, তখন আমরা এখান থেকে স্যার কেটে দিলাম, বা স্যার এখান থেকে আমাকে কেটে দিলাম। এবার বুঝলে জায়গাটা কেন এই রুল গুলোকে ডেভেলপ করা হয়েছে। এবার এই একই জিনিস যেটা জমির পরিমাপ বা টাকার হিসাব, দেখো টাকার হিসাবে তুমি এটা করতে পারবে না, এটা খুবই নমিনাল, তোমার কতটা গায়েও লাগবে না, কিন্তু জমির ক্ষেত্রে আমার গায়ে লাগবে বলে তুমি ওখানে ডিজিট বাড়াচ্ছ। তো এইভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন অ্যাসপেক্টে কাজ করতে গিয়ে নিউমেরিক্যাল জিনিসের যখন অ্যানালিসিস করতে গিয়ে পয়েন্টের পরে একাধিক সংখ্যার ডিজিট চলে আসে, পয়েন্টের পরে একাধিক ডিজিট চলে আসে, সেই ডিজিট গুলোকে আমাদের কাজের সুবিধার্থে ছোট করার জন্য আমরা এই রাউন্ডিং অফ নাম্বারস কে করে থাকি। এবার অনেকে বলবে স্যার এটা তো আপনি জমি আর টাকা বোঝালেন, কই ফিজিক্সের কথা তো কিছু বললেন না। এবার একই জিনিস বুঝে নাও ফিজিক্সের এক্সপেরিমেন্টে, কথা বুঝলে, এই একই জিনিস বুঝে নাও ফিজিক্সের এক্সপেরিমেন্ট। ধরো তুমি রেজিস্ট্যান্স মাপছো, ঠিক আছে, তোমার 4টে অপশন আছে পরীক্ষায়, ভালো করে বুঝবে, প্রতিটা অপশনে দেখলে পয়েন্টের পরে 2 ঘর আছে, প্রতিটা অপশনে দেখলে পয়েন্টের ঘরে 2 ঘর আসছে, প্রতিটা অপশনে দেখলে পয়েন্টের ঘরে 2 ঘর আসছে। বাট তুমি রেজিস্ট্রেশন যখন ক্যালকুলেট করলে তোমার দেখলে উত্তরটা এরকম আসলো 2.56839। আমাকে বলে এই গোটা জিনিসটা দিয়ে লাভ হবে কিছু, কেন অলরেডি এখানে 2 ঘরে ওরা কনভার্ট করে রেখে দিয়েছে, বুঝতে পারলে। তার মানে আমি 2 ঘর নেবো, পয়েন্টের পরে 2 ঘরের কোনো গুরুত্ব বা মাহাত্ম নেই, বুঝতে পারলাম। তো ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন, ডিপেন্ডিং অন দ্য এক্সপেরিমেন্ট, ডিপেন্ডিং অন দ্য রেজাল্ট অ্যান্ড ডিপেন্ডিং অন দ্য ক্রাইটেরিয়া, কখন আমার পয়েন্টের পরে কত ঘর দরকার, সেই কাজের গুরুত্ব অনুযায়ী আমরা ওই পরের ডিজিট গুলোকে রিডিউস করি, রিডিউস করে আমাদের কনভেনিয়েন্ট অনুযায়ী আমরা সেই ডিজিট গুলোকে নিয়ে পরবর্তী অ্যানালিসিসে পাঠিয়ে দিই। এই টেকনিকটা করার জন্য ফিজিক্সের সমস্ত এক্সপেরিমেন্টে আমরা রাউন্ডিং অফ ডিজিটস এর কনসেপ্টকে কাজে লাগাই। বোঝাতে পারলাম? এবার গল্পটা ক্লিয়ার হলো? এবার যেটা ইলেকট্রিক্যাল দিয়ে বোঝালাম, এটাই ধরে নাও হিট ট্রান্সফারের কোনো প্রবলেম করছো, ফ্লুইডের কোনো প্রবলেম করছো, বা ইউনিট ডাইমেনশনই পরবর্তীকালে দেখবে কোনো অঙ্ক করছো, যেখানে যেখানে অঙ্ক করবে সেখানে সেখানে মনে রাখবে ওই পয়েন্টের পরে কত ঘর সেটা হয় অঙ্কে মেনশন করে দেওয়া থাকবে। আর যদি অঙ্কে কোনো জায়গায় কিছু না মেনশন করে দেয় তাহলে জেনারেলি 2 ডিজিট বা আমরা 2 ডিজিটটাকে বেশি করবো। আর একটা ভালো কথা বলে রাখি, অনেক সময় অনেকে ভাববে যে স্যার আমাকে কোনো জায়গায় কিছু মেনশনই করে দিল না কোশ্চেনে। একটা হচ্ছে তো তুমি অঙ্কের মধ্যে যে অপশনগুলো আছে সেই অপশনগুলো দেখে তো তুমি পেয়ে যাবে, এটা হলো এমসিকিউ এর ক্ষেত্রে। আর অনেকে যদি বলে আমি যদি এমসিকিউ না করতাম তাহলে আবার জেনারেল থাম্ব রুল কি, জেনারেলি দেখা যায় ফিজিক্সের প্রবলেমে, এটা তো জমির ক্যালকুলেশন নয়, তো ফিজিক্সের ক্যালকুলেশন মোটামুটি পয়েন্টের ঘরে 2 ঘর মধ্যে 2 প্লেসেস অফ ডেসিমাল করলে মোটামুটি আমাদের কাজ চলে যায়, বুঝতে পেরেছো। এক্সেপশনাল জায়গা যেমন ওই যে বললাম জমির ক্যালকুলেশন, ওখানে বিপদে পড়ে যায় বাবা, পয়েন্টের ঘরে 6 জায়গায় 7 করে দিলে দেখলে কয়েক হাজার টাকা বেরিয়ে গেল, মোটামুটি 50-60 হাজার টাকা বেরিয়ে গেল। তো ওইটা করা যাবে না শুধু, বুঝতে পেরেছো। তো কিছু জায়গা বাদ দিলে বাকি মোরাললেস জায়গাতে আমাদের মোটামুটি একটা পয়েন্টের পরে পার্টিকুলার একটা ডিজিট অব্দি ক্যালকুলেশন করলেই চলে যায়। এই জিনিসটাকে অ্যাডপ্ট করার জন্যই আমরা ফিজিক্সে, কারণ ফিজিক্স বেসিক্যালি আমি কি বলেছিলাম, এক্সপেরিমেন্ট বেসড, প্রথম দিনকে বলেছিলাম, প্রথম দিনের ক্লাসে মনে পড়ছে, ফিজিক্সটা কি একটা এক্সপেরিমেন্ট বেসড জায়গা, যেটা আমাকে কি কাজে লাগে, এই ইউনিভার্স কিভাবে কাজ করছে তার জিনিসগুলোকে বুঝতে কাজে লাগে। এবার ইউনিভার্স কিভাবে কাজ করছে সব তো থিওরি আর ম্যাথামেটিক্স দিয়ে চলবে না, কিছু তো এক্সপেরিমেন্ট দিয়েও করতে হবে, ঠিক আছে। সেটা গ্র্যাভিটির এক্সপেরিমেন্ট হতে পারে, সেটা কোনো ভেলোসিটির এক্সপেরিমেন্ট হতে পারে, সেটা কোনো ইলেকট্রিসিটির এক্সপেরিমেন্ট হতে পারে, সেটা কোনো ম্যাগনেটিজমের এক্সপেরিমেন্ট হতে পারে, হ্যাঁ, কোনো হিট থার্মোডাইনামিক্স এর কোনো কোশ্চেন হতে পারে, কোনো ইলাস্টিসিটির প্রশ্ন হতে পারে, ফ্লুইডের কোনো প্রপার্টি হতে পারে, ঠিক আছে। তো যেটাই হোক, বা ফ্রিকশন হতে পারে, ঠিক আছে, বা ফোর্স হতে পারে, যা কিছুই হোক, আমরা ফার্দার এই অ্যানালিসিস গুলোকে একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে রাখার জন্য আউটপুটের রেজাল্ট গুলোকে এরকম ভাবে বলি। এবার কত বলবো, জেনারেলি অঙ্কের মধ্যে মেনশন করা থাকবে, আর যদি মেনশন না করা থাকে আমরা কত ধরে নেবো, কি বললাম থাম্বরুল কি, পয়েন্টের ঘরে 2 ঘর অব্দি ক্যালকুলেশন করবো সব জায়গাতে, বোঝাতে পারলাম? এই ক্লিয়ার? জলবাদ বাবা? হ্যাঁ স্যার বুঝেছি। চলো, ভেরি গুড। এইবার আসবো মনে রাখবে গোটা ফিজিক্স কিন্তু এর উপর দাঁড়িয়ে আছে, আমি কিন্তু প্রতি ক্লাসে বলবো না এই কথা,
আজ ক্লাসে বলে দিলাম মানে তুমি শিখে নিয়েছো, বুঝে গেছো, ব্যাস তোমার রক্তে মিশে গেছে। এবার কোনো একটা অঙ্ক করাচ্ছি, করাতে গিয়ে দেখলে পয়েন্টে এরকম এসছে, আমি আর কিছু বলবো না, আমি উত্তর লিখে দেবো 2.5, তখন যেন ওরকম প্রশ্ন না করা হয়। লিখে দাও সিগনিফিক্যান্ট, ক্যান্ট, সিএএনটি, সিগনিফিক্যান্ট ডিজিটস। ঠিক আছে, আচ্ছা আমাকে বলো তো সিঙ্গেল ডিজিট কতগুলো আছে এই ইউনিভার্সে? আমাকে বলো সিঙ্গেল ডিজিট কতগুলো হয়? স্যার 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এটাই কিন্তু সিঙ্গেল ডিজিট, এরপর আর কোনো সিঙ্গেল ডিজিট নেই, ঠিক? হুম। তার মানে আমি বলতে পারি সিঙ্গেল ডিজিট হয় 0 থেকে 9 অবধি। ভালো কথা স্যার। আচ্ছা আমি এক কথায় বলে দিই সিগনিফিকেন্ট মানেটা কি। ব্যাপারটা হচ্ছে এরকম, বাড়িতে এরকম শুনেছো তো কোনো সময়, ওকে ডাকার দরকার নেই, ওর এখানে কোনো থাকারই দরকার নেই, ওর কোনো এখানে মাহাত্মই নেই, ওর কোনো এখানে গুরুত্বই নেই, হয় না কিছু কিছু কাজে? ধরো একজন অলস ব্যক্তি আছে, তোমার ফ্যামিলি মেম্বার ভেবে নাও, এবার সবাই সবার নিজের কেসকে ভাবো। ফ্যামিলিতে এমন একটা মেম্বার আছে যে বাড়ির কোনো কাজের অনুষ্ঠান জানে, ওকে যদি ডাকা হয় ওকে ধর্মের সার হিসেবে আসবে। কেন? আলটিমেটলি না তো কোনো হেল্প করবে, না তো হাতে হাতে কিছু করবে, না তো কোনো হেল্প করবে, ধর্মের সারের মতন আসবে এসে ডেকে। তাহলে ওকে আমার ডেকে এনে ফালতু ভিড় বাড়িয়ে তোমার কোনো লাভ নেই। কথাটা বুঝলে? ধর্মের সার বোঝো তো, মানে যে কোনো কাজে লাগে না। তো বাড়িতে দেখবে কিছু মেম্বার থাকে, উইথ ডিউ রেসপেক্ট বোঝানোর জন্য বলছি, যে বাড়িতে এরকম কিছু মেম্বাররা থাকে দেখবে যারা কোনো কাজে লাগে না। তো ওই জন্য দেখবে বড়রা বা বাড়ির যারা এই সমস্ত কাজগুলোকে হ্যান্ডেল করে তারা সবসময় বলে থাকে, এই ওকে ডাকার দরকার নেই, ও তো ধর্মের সার হয়ে থাকবে, ওকে ডেকে কি হবে, কারণ আলটিমেটলি ও কোনো কাজই করবে না। সেরকমই ভাবো এই যে ডিজিটের কথা বলছি 0 থেকে 9 অব্দি, কি হয় বিভিন্ন জায়গায় যখন আমরা ক্যালকুলেশন করতে যাই কিছু কিছু ডিজিট ওই ধর্মের সার হিসাবে কাজে লাগে, বুঝতে পারলাম? তো যেগুলো কাজে লাগে তাদেরকে বলি সিগনিফিকেন্ট ডিজিট, যেগুলো কাজে লাগে না মানে ধর্মের সার হয়ে থাকে, মানে ফলস মারতে আসে, দেখো কত কাজ করছি আলটিমেটলি কিছু করবে না, মানে অলস, সেগুলো আমরা সিগনিফিকেন্ট ডিজিট বলি না। যেগুলো কাজে আসে সেগুলোকে বলি সিগনিফিকেন্ট ডিজিট, যেগুলো কাজে আসে না সিগনিফিকেন্ট ডিজিট বলি না। তার মানে বাড়িতে যে তোমার আলটিমেটলি কাজ করে তাকে সে কি হবে, সে হবে সিগনিফিকেন্ট ডিজিট, আর যে ধর্মের সার হয় সে কি হবে, সে সিগনিফিকেন্ট ডিজিট হবে না। এটা বোঝা গেল বাবা? এই এক্সাম্পলটা সবার কাছে ক্লিয়ার? হ্যাঁ বোঝা হ্যাঁ গেল? স্যার। চলো এইবার দেখো এই যে 0 থেকে 9 অবধি, এই যে 0 থেকে 9 অবধি যে সংখ্যাটা দিলাম, এইটাকে আমরা সাধারণত দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে 0 একা, আর একটা হচ্ছে 1 থেকে 9 বাকি সংখ্যাগুলো। মনে রাখবে 1 থেকে 9 যে সংখ্যাগুলো এরা সারা জীবনই সিগনিফিকেন্ট হয়, মানে এরা কোনোদিন ধর্মের সার হবে না, এরা সব সময় অলওয়েজ হেল্পফুল, তার মানে অলওয়েজ কি হয়ে যাবে, সিগনিফিকেন্ট ডিজিট হবে। কথা বুঝলে? তোমরা এটাও বুঝতে পারছো যে 1 মানে তার ভ্যালু আছে, 9 মানে তার ভ্যালু আছে, 8 মানে তার ভ্যালু আছে, এইগুলো কোনো ভ্যালুলেস এরকম নয়। কিন্তু জিরোর গল্প আছে, সেই ছোটবেলায় পড়তে না, এই জিরো আগে বসালে ভ্যালু হয় না, জিরো পরে বসালে ভ্যালু হয়, ছোটবেলায় অল্প অল্প পড়েছিলে, হালকা হালকা মনে আছে। এবার ওটাই অ্যাডভান্স লেভেলে দেখবো। কথাটা বুঝতে পারছো? ছোটবেলায় পড়তে না এরকম মনে হয় ক্লাস 5 না 6 এ ছিল মনে হয়, আমরা যখন পড়তাম আমাদের ছোটবেলায়, হ্যাঁ 5 6 ই ছিল মনে হয়, 4 বা 5 এ ছিল এরকম, যে জিরো আগে বসালে কি হয়, জিরো পরে বসালে কি হয়, জিরো মানে পড়তে না ছোটবেলায়, ওকে মনে করে দেখো কখন জিরোর গুরুত্ব থাকে কখন জিরোর গুরুত্ব থাকে না, মনে করতে তো ওই একই জিনিস, এখানে নামটা শুধু মনে করো সিগনিফিকেন্ট বলে আমরা বলছি, বুঝতে পারলাম? তাহলে মনে রাখবে 1 থেকে 9 অব্দি সবসময় কি হবে, সবসময় কোনো কিছু ভাবারই দরকার নেই, এরা সবসময় কি হয়, কাজে আসে, অলওয়েজ সিগনিফিকেন্ট ডিজিট। অলওয়েজ সিগনিফিকেন্ট ডিজিট মানে সব সময় কাজে আসে, লিখে নাও, সব সময় কাজে আসে। এদেরকে কিন্তু তুমি কোনোদিনই কাজ থেকে বাদ দিতে পারবে না, কারণ এরা সবসময় সিগনিফিকেন্ট। কোনোদিন একে অকর্মের ঢেকে তুমি বলতে পারবে না, যদি বলে দাও তোমার বিপদ হয়ে যাবে। ঠিক আছে, এতটাই এরা কাজের জিনিস। তো 1 থেকে 9 অব্দি আমরা কোনো কিছু কনফিউশনের জায়গা নেই, কনফিউশনটা শুরু হয় 0 থেকে। এবার কেউ যদি বলে স্যার 0 কি সিগনিফিকেন্ট, উত্তর হবে ডিপেন্ড, ডিপেন্ডস। কিসের উপর ডিপেন্ডস করে স্যার? 3টে জিনিসের উপর ডিপেন্ড করে, এটাই হচ্ছে শেখার জিনিস। দেখে নাও, 0 3 ভাবে থাকতে পারে, 0 3 ভাবে থাকতে পারে। স্যার 3 ভাবে কিভাবে? তাকাও, একটাকে বলা হয় ট্র্যাপড 0, কোনো বইতে পাবে না বাবা, কোনো বইতে পাবে না এই সমস্ত জিনিস, মাথায় ঢুকিয়ে নাও। একটাকে বলা হয় ট্র্যাপড 0, একটাকে বলা হয় লিডিং 0, আরেকটাকে বলা হয়
ট্রেলিং জিরো। জিরো বেসিক্যালি সিগনিফিকেন্ট হবে কি হবে না সেটা তিনটে কন্ডিশনের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? আচ্ছা, বাংলা মানে মনে দিই, ট্র্যাপ মানে হচ্ছে মাঝে পড়ে গেছে কোনো সংখ্যার, লিডিং মানে হচ্ছে শুরুতে আছে, ট্রেলিং মানে হচ্ছে পেছনে আছে, মানে লেজের কথা বলা হয়, ঠিক আছে? তো আগে ওটা লিখে নাও, এক্সাম্পল পরে দিচ্ছি। ট্র্যাপ জিরো আগে লিখে নাও, ট্র্যাপ জিরো সবসময় সিগনিফিকেন্ট হয়, মানে খুব কাজের হয়। তো লিখে নাও, ট্র্যাপ জিরো হয় অলওয়েজ সিগনিফিকেন্ট। এত অব্দি বোঝা গেল? হ্যাঁ। লিডিং জিরো যে শুরুতে থাকে, লিখে রাখো নেভার সিগনিফিকেন্ট, মানে কোনোদিন সিগনিফিকেন্ট হবে না, মানে কোনোদিন কাজে আসে না। তো লিখে রাখো নেভার সিগনিফিকেন্ট, মানে কোনো কাজে লাগে না, ধম্মের সার। ট্রেলিং জিরো, এটা আবার যদি কেউ বলে যে স্যার এটা কিভাবে জানবো, মনে রাখবে এটাও ডিপেন্ড করে দুটো জিনিসের উপর। সো এটাও ডিপেন্ড করছে, সো ডিপেন্ডস আপন টু থিং। কি সেটাকে আবার ফার্দার ক্লাসিফাই করো। ডেসিমেল পয়েন্ট আছে না ডেসিমেল পয়েন্ট নেই, লিখে রাখো। প্রথম পয়েন্টে লেখো, ইংলিশে লিখে দিই, বাংলা লেখার দরকার নেই, বাংলা তো মুখে বলে দিচ্ছি। লিখে রাখো, ইফ ডেসিমেল পয়েন্ট এক্সিস্ট, মানে যদি সংখ্যার মধ্যে দশমিকটা থাকে, সেটা একটা কেস। আর এইটা কি গো, ইফ ডেসিমেল পয়েন্ট ডাজ নট এক্সিস্ট। দেখাচ্ছি, সব এক্সাম্পল দিয়ে দেখাবো। এই দুটো কেসই পসিবল ট্রেলিং জিরোর ক্ষেত্রে, ঠিক আছে? এইবার শুনে নাও কান খুলে, যদি পয়েন্ট থাকে, দশমিক পয়েন্টটা যদি থাকে, তাহলে লিখে রাখো অলওয়েজ সিগনিফিকেন্ট। বুঝলে? আর লাস্ট কথা, যদি দশমিক পয়েন্ট না থাকে, তাহলে লিখে রাখো নেভার সিগনিফিকেন্ট। বোঝাতে পারলাম? হ্যাঁ, একবার বলে দিই, ট্র্যাপ জিরো মানে সব সময় সিগনিফিকেন্ট হবে, মানে সব সময় ওর ভ্যালু আছে। লিডিং জিরো মানে কোনোদিন সিগনিফিকেন্ট হবে না, তার মানে ভ্যালু নেই। আর ট্রেলিং জিরো মানে পেছনের যে জিরো, সেটা দুটো জিনিসের উপর ডিপেন্ড করে, কি দশমিক পয়েন্ট সংখ্যাটার মধ্যে ছিল না দশমিক পয়েন্ট ছিল না। যদি দশমিক পয়েন্ট ছিল না, তার মানে ওখানে তোমার সিগনিফিকেন্ট কাউন্ট করার দরকার নেই। যদি দশমিক পয়েন্ট থাকে, তাহলে লাস্টের যে জিরোটা সেটাকে আমরা কাউন্ট করবো। এবার এক্সাম্পল দিই, তাহলে জিনিসটা বুঝতে পারবে। এক এক করে যাই। এবার দেখো, তোমাকে একটা কোশ্চেন দেবে, দিয়ে বলবে এর মধ্যে কতগুলো সিগনিফিকেন্ট ডিজিট আছে, তোমাকে বুঝতে হবে। এবার আমাকে বলো, ট্র্যাপ মানে কি? ট্র্যাপ মানে কি? যেটা মাঝখানে আটকে থাকা, যেটা মাঝখানে আছে, সেটা কি হয়, সিগনিফিকেন্ট হয় কি হয় না, মানে সেটাকে কাউন্ট করি করি না? শুরুতে বলেছিলাম কি হয়, অলওয়েজ করি, অলওয়েজ সিগনিফিকেন্ট। সিগনিফিকেন্ট। চলো, এক সংখ্যাটা সিগনিফিকেন্ট কি সিগনিফিকেন্ট নয়, শুরুতেই বলে দিয়েছিলাম স্যার 1 থেকে 9 অব্দি সিগনিফিকেন্ট হয়, মানে একটাকে কাউন্ট করবো, এই একটাকেও কাউন্ট করবো। আর শূন্যটা যেহেতু ট্র্যাপ আছে, ট্র্যাপ কি হয়, অলওয়েজ সিগনিফিকেন্ট, তাহলে কাউন্ট করবো। তাহলে কটা সিগনিফিকেন্ট ডিজিট আছে এর মধ্যে? 3টে। বোঝা গেল? বোঝা গেল? চলো পরে নেক্সট। 2 হচ্ছে একটা নর্মাল সংখ্যা, 3 হচ্ছে একটা নর্মাল সংখ্যা, এই দুটো করবো। এবার জিরোর কেস, জিরো কি মধ্যে আছে, মানে ট্র্যাপড হয়ে আছে? হ্যাঁ স্যার আছে, তাহলে কাউন্ট করবো। কটা সিগনিফিকেন্ট ডিজিট আছে, মানে কাজে আছে ডিজিট কটা আছে? স্যার 4টি। পরেরটা বলো তোমরা, মেয়েরা বলো, মেয়েরা বলো, মেয়েরা বলো, ছেলেরা অনেক বলছো, মেয়েরা বলো, জলদি বলো, মেয়েরা বলো। 1 2 3 4 5। কেন জিরোগুলো নিচ্ছি বোঝা গেল? জিরোগুলো ট্র্যাপ জিরো, ট্র্যাপ জিরো মানে মাঝের জিরো, মাঝের জিরো।
লিখে রাখো, মাঝের জিরো সবসময় কাউন্ট করবো। তাহলে দেখো এখানে পাঁচটা হলো, আচ্ছা 1 2 3 4 5 6 7 8, কতগুলো আছে সিগনিফিকেন্ট ডিজিট? পরটা বলো দেখি কতগুলো সিগনিফিকেন্ট ডিজিট আছে, কতগুলো সিগনিফিকেন্ট ডিজিট আছে বাবা? 1 2 3 4 5 6 7, 4 5 6 7, 7টা আছে। এ বুঝলে, বুঝলে? তাহলে মাঝে যদি জিরো ফেসে যায় তাদেরকে আমরা কাউন্টিং এ রাখবো। কথা বুঝলে বাবা? কথা বুঝলে? হ্যাঁ, এবার দেখো লিডিং জিরোর একটা এক্সাম্পল দেখাই, দেখো 0 2, তুমি আমাকে কথা বলতো 0 2 লেখাও যা আর শুধু 2 লেখাও তো তাই, তাহলে এই জিরোটা কোনো কাজে আসে না, তাই জন্য সিগনিফিকেন্ট না। কথা বুঝলে? হুম। তারপর ধরো 0 0 3, দেখো 0 0 3 লেখাও যা শুধু 3 লেখাও তাই, তাহলে এই দুটো কোনো কাজে আসে না। বুঝছো ব্যাপারটা? অনেকে বললো 0 2 5 1 6, দেখো এই জিরোটা যদি বাদ দিয়ে দাও শুধু 2 5 1 6, কথা বুঝলে? তাহলে লিডিং জিরো মানে লিখে দাও সামনের জিরো কি হয়, কোনো কাজে আসে না। আর কাজে আসে না মানে কি, নেভার সিগনিফিকেন্ট, মানে সিগনিফিকেন্ট কাউন্ট করবো না। এই জল ভাত বাবা, জল ভাত। হ্যাঁ, একটা এক্সাম্পল দেখাই, কেউ যদি বলে 0 0 0 3 2 1 6, কত হবে উত্তর? সাড়ে তিনটে বাদ, শুধু হয়ে যাবে 3 2 1 6। বোঝাতে পারলাম? তাহলে সিগনিফিকেন্ট কত এগুলো, শুধু এইগুলো করবো, 2 1 6 মানে চারটে, এই তিনটে কাউন্ট হবে না। বলো এই প্রথমটা বলো তো 0 2 এর কত, আর এটাকে একটু ফ্রেশ করে লিখি। 0 2 কতগুলো সিগনিফিকেন্ট ডিজিট আছে? 0 0 3 কতগুলো সিগনিফিকেন্ট ডিজিট আছে? 0 2 1 5 6 কতগুলো সিগনিফিকেন্ট ডিজিট আছে? 0 0 0 9 6 5 কতগুলো সিগনিফিকেন্ট ডিজিট আছে? মনে রাখবে লিডিং মানে কি, প্রথমটা একটাই। দেখো লিডিং মানে কি, লিডিং মানে কি সামনের জিরো, সামনের জিরো কি হয়, সিগনিফিকেন্ট হয় না, মানে কাউন্ট করবো না। তাহলে কি করবে, এটাকে উড়িয়ে দাও, তার মানে একটাই আছে সিগনিফিকেন্ট ডিজিট। এই দুটোকে উড়িয়ে দাও, কটা আছে? একটাই আছে। তারপরে একটাই। এইটাকে উড়িয়ে দাও, 1 2 3 4, তাহলে চারটে চারটে। সিগনিফিকেন্ট ডিজিট আছে। 1 2 তারপরে 3 বাদ তিনটে। দিয়ে দিলাম, 1 2 3, ভেরি গুড। এই বোঝা গেল বাবা? জল ভাত বাবা, জল ভাত, জল ভাত, জল ভাত, জল ভাত। হুম, বোঝা আছে? এবার আসবো ট্রেলিং জিরো। ট্রেলিং জিরো মানে কি, শেষের জিরো। শেষের জিরো দুটো কন্ডিশন হতে পারে, একটা হচ্ছে দশমিক পয়েন্ট দিয়ে থাকতে পারে, দশমিক পয়েন্ট না দিয়ে থাকতে পারে। তো দশমিক পয়েন্ট যদি না দিয়ে থাকে, মানে ধরো 2 0 0 0, দেখো 2 এর পরে তিনটে আছে, দশমিক পয়েন্ট ছিল নেই, তাহলে এটা সিগনিফিকেন্ট কাউন্ট হবে না। ধরো তোমাকে বললো 5 0 2 0 0, দেখো এই জিরোটা হবে, একটা দুটো তিনটে, কিন্তু এই দুটো হবে না। কথা বুঝলে? কেউ যদি বলে 2 3 0 0 0 0 5, তাহলে কিন্তু আবার হয়ে যাবে, কারণ এটা দেখো এইটার এইটার মধ্যে মাঝখানে আছে ট্র্যাপ জিরো। কিন্তু যদি বলে 2 3 0 0 0 0 0, এই তিনটে হবে না। কথা বুঝলে? কেন? কারণ এখানে কোনো ডেসিমেল পয়েন্ট নেই। এই বোঝা গেল বাবা, বোঝা গেল? জল হ্যাঁ ভাত। স্যার। এবার যদি বলি কখন হবে, এবার দেখো 2.300, দেখো এখানে পয়েন্ট আছে, হ্যাঁ আছে, তাহলে ট্রেলিং জিরো কাউন্ট হবে। তার মানে এখানে কত হবে বলো? স্যার 1 2 3 4, চারটে হয়ে গেল। দেখে এটাকে বলতে পারে 5.2050, কত হবে উত্তর? স্যার এইটা হবে, এটা হবে, এটা হবে, এটা হবে। এটা হবে কি হবে না তার আগে দেখতে হবে এর আগে পয়েন্ট আছে কিনা, লাস্টে একটা হবে কি হবে না সেটা পয়েন্ট হবে, পয়েন্ট আছে হ্যাঁ, তাহলে এটাও কাউন্ট হয়ে যাবে। তাহলে 1 1 2 3 4 5, বুঝলে? দেখি এটাকে বলতে পারে 3.2350, কত হবে? স্যার 1 পাঁচটা। 2 3 4 5, পাঁচটা। বোঝা গেল? বুঝতে পারছো? তাহলে এই যদি এরকম লেখে হ্যাঁ স্যার। 3.20000, হবে কি হবে না? স্যার হবে, কারণ এখানে পয়েন্ট আছে। দেখো এই জিরো গুলো কাউন্ট হবে কি হবে না সেটা ডিপেন্ড করছে পয়েন্ট আছে কি নেই। আছে, তাহলে আছে মানে কি হবে। তার মানে 1 2 3 4 5, এখানে 5 হয়ে গেল। বুঝতে পারলাম? কিন্তু যদি এটাই এরকম হতো 5200, কোনো পয়েন্ট আছে, এই জিরোটা হবে কি হবে না, তার তাহলে মানে আছে কোনো অনেকই পয়েন্ট ডিজিট। আছে নেই, তাহলে এই দুটো হবে না, তার মানে শুধু দুটো থাকবে, দুটো, তার মানে দুটো। এই সবাই বোঝা গেল বাবা? বাবা বোঝা গেল, বাবা বোঝা গেল? জল ভাত, জল ভাত বাবা, বলো বাকিরা। এবার লিখে নাও এক্সেপশন। স্যার সবই তো শিখলাম, সবই রুল বুঝলাম, এবার এক্সেপশন কোনো কিছু আছে? হ্যাঁ, এক্সেপশনটা লিখে নাও। নাম্বার 1, দেখো অনেক সময় আমরা যখন সাইন্টিফিক ফিগার দেখি বা সাইন্টিফিক নাম্বার দেখি, দেখো তো এই যে অ্যাভোগাড্রো নাম্বার, অমুকের নাম্বার, তমুকের নাম্বার, ঠিক আছে, সেখানে আমরা এরকম দেখি, এরকম টার্ম দেখি তো 2.1 ইন্টু 10 টু দি পাওয়ার -23, এরকম ধরনের জিনিস, এগুলো কি বলা হয়? এগুলোকে বলা হয় সাইন্টিফিক নাম্বার, তাই তো? সাইন্টিফিক নাম্বার, তাই তো? হুম। মানে সায়েন্সে যে সমস্ত নাম্বার গুলো আছে, সেটা কেমিস্ট্রি হতে পারে, ফিজিক্স হতে, যাই হতে পারে। মনে রাখবে, এটাকে যদি আমাকে অ্যানালিসিস করতে হয়, এটা এক্সেপশন বলছি, এটা এক্সেপশন, এক্সেপশন কেসে বলছি, এটাকে যদি আমাকে অ্যানালাইসিস করতে হয়, তাহলে এটার ক্ষেত্রে আমরা এই পুরো জিনিসটাকে বাদ দিয়ে দেবো, দিয়ে আমরা শুধুমাত্র কাকে কনসিডার করব? এই 2.1 কে আমরা কনসিডার করব। বলতে পারলাম? তাহলে এবার এই দুটোর শুধু তুমি সিগনিফিকেন্ট ডিজিট বার করো, কি হবে? স্যার 2ও কাউন্ট হয়, 1ও কাউন্ট হয়, তার মানে কটা রইলো?
কটা সিগনিফিকেন্ট ডিজিট? দুটো। বুঝতে পেরেছো? এইটা বাদ বাদ কাকে দিয়ে দেবো? বাদ দিয়ে দেবো যে 10⁻⁻23। এইটা পুরোপুরি বাদ হয়ে যাবে, ওটা কোনো কাউন্টিং এ আসে না। তাহলে সাইন্টিফিক নাম্বারের ক্ষেত্রে মনে রাখবে শুধু মেন সংখ্যাটাকে ধরেই আমরা কাজ করবো। মেন সংখ্যা যা রুল আছে, মেন সংখ্যার এই যে টেবিলটা যেটা বললাম, এই টেবিল অনুযায়ী যা রুলের মধ্যে কাজে আসবে সেই রুলটাকে আমরা ফলো করাবো। এই বাবা বোঝা আছে বাকিটা? চলো নেক্সট 2 নম্বর এক্সেপশন লিখে নাও। অনেক সময় আমরা দেখি এই যে লেখা দেখে দাও রুপিস 50 50 টাকা, পরে লিখে তো রুপিস 25 টাকা, এরকম লেখে তো, দেখে নাও। বুঝলে? বা অনেকে লেখে তো রুপিস 250। যেহেতু এটা রুপিসে বলছে, টাকা বলছে, তো টাকা মানে তো একটা শূন্য বাদ দিয়ে দেবো, মানে তো সে তোমার মাথায় বাজ পড়ে যাবে। তোমাকে আমি 250 টাকা দিচ্ছি, তুমি একটা শূন্য বাদ দিয়ে দিলে তাহলে সেটা 25 টাকা হয়ে যাবে। তাহলে টাকা থেকে এইসব জিনিস অ্যাপ্লাই করা যাবে জিন্দগিতে কোনোদিন? যেগুলো ভ্যালু আছে, যেটা রিয়েল লাইফ ভ্যালু আছে। দেখো আমি একটা কোনো হাইপোথেটিক্যাল নাম্বার ধরে তার পাকামো করলাম, কারোর কিছু যায় আসছে না, তো তোমার লস না তো আমার লস। কিন্তু যদি টাকা এরকম করে দিই তাহলে তো বিপদ হয়ে যাবে, তাই তো? তাই জন্য কোনো মানি, কোনো রুপিস এই ধরনের সিম্বল দিয়ে যদি করে, সেক্ষেত্রে কিন্তু ওই কনভেনশনাল জিনিস লাগাতে যেও না, তাহলে বিপদ হয়ে যাবে। সেক্ষেত্রে নর্মালি দুটো সংখ্যা আছে মানে এখানে দুটো, দুটো আছে মানে দুটো, তিনটে আছে মানে তিনটে। কেন বলতো? এ কিন্তু অকর্মের ঢেকে নয়, 250 টাকা থেকে শূন্য উঠিয়ে দিলাম। স্যার তো শিখিয়েছিল সিগনিফিকেন্ট ডিজিট। পিঠে আমার মাথায় বাড়িটা এমন পড়লো, মাথাটা ঘুরে গেল। তারপর বললো চল বাংলাতে নিয়ে যাচ্ছি আমি তোমাকে। স্যার শিখিয়েছে না 250 টাকাকে 25 টাকা, স্যার শিখিয়েছে না, চল স্যারও দেখছি তোরও এক হাত নিয়ে নিচ্ছি আমি। টাকার ক্ষেত্রে এটা করা যাবে না, এটাই হচ্ছে এক্সেপশন। বোঝা গেলাম বাবা? এটা বোঝাতে পারলাম? আর যদি এটা করে দাও তাহলে আমারও পাগলা গারোতে জায়গা হয়ে যাবে আর তোমাদেরও পাগলা গারোতে জায়গা হয়ে যাবে। তাহলে এই দুটো হচ্ছে আমার এক্সেপশন। তাহলে টাকার ক্ষেত্রে আমরা কোনো রুল অ্যাপ্লাই করবো না, কারণ টাকা যেহেতু তার একটা রিয়েল ভ্যালু আছে, সেখানে একটা শূন্য কমিয়ে দেওয়া মানে বিশাল বড় একটা ব্যাপার। বুঝতে পেরেছো তো? তো টাকার ক্ষেত্রে আমরা করবো না, লাস্টে জিরোকে ওই রকম পাকামো আমরা করবো না। টাকার ক্ষেত্রে আমরা কিছুই করবো না, কোনো ছেড়ছাড়ি করবো না। যদি রুপি সিম্বল এই ধরনের জিনিস বা ডলার সিম্বল এই ধরনের জিনিস যদি দেখি, টাকার ক্ষেত্রে কোনো ছেড়ছাড়ি করা যাবে না, এটা হচ্ছে এক্সেপশন। আর সাইন্টিফিক নাম্বারের ক্ষেত্রে ওই 10 সামথিং অমুক 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 দাদু দাদু ঠাকুরদা বাবা ওইসব কিছু দেখবো না। সিম্পল অ্যাকচুয়াল যে ডিজিট সেটাকে আমরা ধরে পুরো অ্যানালিসিসটা করবো। বাবা বোঝা গেল বাবা? এক্সেপশনটা ক্লিয়ার সবার কাছে? হোয়াট ইজ দ্য এক্সেপশন বিহাইন্ড ইট, সবার কাছে এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল? পুরো রাউন্ডিং অফ ডিজিট, রাউন্ডিং অফ ফিগার্স বা সিগনিফিকেন্ট ডিজিট বা সিগনিফিকেন্ট ফিগার সবার কাছে ক্লিয়ার? এবার আমাকে করতে হবে একটা রিগোরাস প্র্যাকটিস করতে হবে সিগনিফিকেন্ট ডিজিটের। কতগুলো সিগনিফিকেন্ট ডিজিট হয় ঠান্ডা মাথায় বলবে, এবং আমি তোমাদেরকে আমি তোমাদেরকে বিপাকে ফেলবো, তোমরা সেই বিপাক থেকে উদ্ধার হবে। উদ্ধার করার জন্য সাপোর্টে কাকে নেবে? স্যার যে রুলগুলো শিখেছে সেই রুলগুলো হচ্ছে তোমাকে বিপদ থেকে বাঁচানো। এবার আমি তোমাকে একে একে বিপদে ফেলবো, তোমরা একে একে বিপদ থেকে বাঁচাবে আমার ওই সূত্রগুলোকে নিয়ে। চলো আমি একে একে বিপদে ফেলবো, ঠিক আছে? এখানে আমি লিখবো সেই সংখ্যাটা, মানে নাম্বারটা বাদিকে লিখবো, ঠিক আছে? এখানে একটা নাম্বার লিখবো, অ্যারো চিহ্ন দিয়ে তোমরা এখানে শুধু ভ্যালুটা বলে দেবে, সেটা হচ্ছে যে নাম্বার অফ সিগনিফিকেন্ট ডিজিট কত হবে। জিনিসটা বোঝা গেল? এই তোমরা এখানে শুধু ক্যালকুলেশন করে বলবে স্যার আপনার সূত্র অনুযায়ী এর এতগুলো সিগনিফিকেন্ট ডিজিট আছে, আর বাদিকে আমি সেই নাম্বারটা লিখবো, ঠিক আছে? আমি সবসময় চেষ্টা করবো তোমাদেরকে ট্র্যাপে ফেলা যায়, তোমরা যাতে না বলো, তোমরা যাতে ভুল করো। আর তোমরা আমাকে সবসময় ভুল প্রমাণ করবে না স্যার আমি ভালো করেই শিখিয়েছেন, আমরা ভালো করেই শিখতে পেরেছি, এইটা তোমাদের টার্গেট হবে। চলো তাহলে এই একটা গেম খেলা যাক, এক এক করে বলবে, ঠিক আছে? আচ্ছা রুলটা হচ্ছে যে যে বলে দেবে সে আর বলবে না, তার পরের জনকের জন্য থাকবে। মানে ধরো প্রথম নাম্বারটা কেউ একজন বলে দিলে, যে আগে বলতে পারবে সে আগে বলে দেবে, ভুল বলবে না। যে বলে যাবে সে চুপ করে যাবে, পরেরটা অন্যজন চান্স পাবে। আর পরেরটা বলা হয়ে গেলে সে আর প্রথমের জন দুজনই অফ হয়ে যাবে। এরকম ভাবে কতক্ষণ চলবে? আপাতত গ্রুপে দেখতে পাচ্ছি আজকে 14 জন আছে, তো 14 জন অব্দি আরো চলবে। আর তার আগে যদি আমার এক্সাম্পল শেষ হয়ে যায় তাহলে আর করার দরকার নেই, ঠিক আছে? গেমটা এইরকম, গেমের রুল বোঝাতে পারলাম সবার কাছে? আমি একটা করে দেবো, যে ফার্স্টে পারবে দুম করে সে মাইকটাকে আনমিউট করে বলে দেবে স্যার এটার উত্তর এত হবে। সে চুপ করে যাবে, এবার পরের জন্য সুযোগ হবে। পরের জন যখন হয়ে যাবে, এর দুজন প্রথম আর সেকেন্ড জন চুপ করে যাবে, তারপরের জনকে সুযোগ দেবে। এইভাবে 14 জন অব্দি চলবে। আর তার আগে যদি আমার এক্সাম্পল শেষ হয় তাহলে তোমার শেষ। চলো আমি যত রকমের ট্র্যাপ ফেলা যায় তোমাদেরকে ট্র্যাপে ফেলবো। যে বলবে সে কিন্তু ব্যাখ্যা দিতে হবে, বি কেয়ারফুল। ধুমধারাক্কা বলে দিলাম তাহলে যাবেন 3। আচ্ছা যে বলেছো কেন বলেছো আমাকে এক্সাম্পল দাও। স্যার কারণ 3-0টা হচ্ছে 3 আর 7-এর মাঝখানে আছে, তাই একটু জন্য গুছিয়ে বলো। না 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 দাঁড়া একটু গুছিয়ে বলো, আগে গুছিয়ে বলো, এক এক করে বলো। স্যার আপনি বলেছেন 3 সংখ্যাটা 7 সংখ্যাটা অলওয়েজ সিগনিফিকেন্ট হয়, তাহলে ওই দুটো কাউন্ট হবে। এবার চিন্তা হচ্ছে জিরো আমার অনেকগুলো কেস আছে, তো আগে দেখতে হবে ট্র্যাপ জিরো কি কাউন্ট হয়? হ্যাঁ স্যার ট্র্যাপ জিরো কাউন্ট হয়।
ট্রেলিং জিরো কি কাউন্ট হয়? ট্রেলিং জিরো কাউন্ট হতে পারে, বাট সেক্ষেত্রে আমাকে দেখতে হবে যে দশমিক পয়েন্ট আছে কি নেই। যদি দশমিক পয়েন্ট না থাকে তাহলে কাউন্ট হবে না, যদি দশমিক পয়েন্ট থাকে তাহলে কাউন্ট হবে। আমাকে বলো কোশ্চেনের মধ্যে কোনো দশমিক পয়েন্ট ছিল না, তাহলে কি কাউন্ট হবে? হবে না। তার মানে সিগনিফিকেন্ট ডিজিট, নাম্বার অফ সিগনিফিকেন্ট ডিজিট কটা রইলো? নাম্বার অফ সিগনিফিকেন্ট ডিজিট কটা রইলো? 1 2 3। তার মানে উত্তর কত হয়ে যাবে? 3। এক্সপ্লেনেশন শোনা গেল কিভাবে বললাম? আগে বলবে যে স্যার যে সংখ্যাগুলো নন জিরো সংখ্যা সেগুলো কাউন্ট হবে। এবার জিরোর কোন কেসে পড়ছে? ট্র্যাপ জিরো, লিডিং জিরো না ট্রেলিং জিরো, সেটার আবার কোন কন্ডিশনে বলছে সেই কন্ডিশনটা বলে তারপর আমাকে উত্তরটা বলবে। ঠিক আছে, প্রথম জনটা আমি বলে দিলাম, এবার নেক্সট জন, দ্বিতীয় জন। ঠিকই বলেছো, ভুল বলনি, কিন্তু এক্সপ্লেনেশনটা এইভাবে করবে। নেক্সট এবার দেখি কে বলতে পারে, কে বলবে এবং তার এক্সপ্লেনেশন আমাকে দেবে। কতগুলো সিগনিফিকেন্ট ডিজিট আছে? যে বলে দিয়েছো সে এখন মিউট, সে আর অন করতে পারবে না, তার চান্স শেষ। নেক্সট জন বলতে পারো। মানে এখন 13 জন পড়ে আছে, 14 জনের মধ্যে একজন বলে দিয়েছো, 13 জন পড়ে আছে, বাকি 13 জনের মধ্যে বলো, যে কেউ বলো। পারবে না? টেনশন? স্যার 6 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার 6টা ভুল। বাকি আর কেউ কিছু বলতে চাও? ভুল 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 ভুল, সম্পূর্ণ ভুল, স্যার 5টা স্যার। ভুল। আর কেউ কিছু বলতে চাও? স্যার 4টে। ভেরি গুড, কারেক্ট। এবার শুনে নাও, আমি তো জানি, আমি তো বললাম না, আমি তোমার সবসময় চেষ্টা করবো তোমার মাথা যাতে তুমি পাগল হয়ে যাও। আমাকে দেখো, আমি জানি যারা যারা 5টা বলেছো 6টা বলেছো তারা কি ভেবে বলেছো। আমাকে একটা কথা বলো, লিডিং জিরোতে আমি কিছু বলেছি যে পয়েন্ট থাকতে হবে না থাকতে হবে? কিছু বলেছি? আমি কি একবার বলেছি পয়েন্ট থাকতে হবে না থাকতে হবে? লিডিং জিরোতে কিছু বলেছিলাম আমি? লিডিং জিরো থেকে আমি বলেছি একবারও পয়েন্ট থাকতে হবে না থাকতে হবে? কিছু বলেছি? কোনো মেনশন করেনি তো। তাহলে তুমি কেন ভাবছো ওটা লিডিং মানে কনসিডার করব না? তাতে পয়েন্ট থাক না থাক, পয়েন্টের বিয়ে হয়ে যাক, পয়েন্ট সিঙ্গেল থাক, পয়েন্টের ব্রেকআপ হয়ে যাক, আমার জেনে লাভ নেই। পয়েন্টের কথা বলেননি মানে পয়েন্ট থাক না থাক আমার জানার কোনো গল্প নেই। জল ভাত, জল ভাত। তাহলে লিডিং জিরো কনসিডার করব না মানে জীবনে কোনোদিন করব না। তাহলে এই দুটো কি কবে? বাদ হয়ে যাবে। তাহলে এবার পড়ে রইলে যে সংখ্যাটা, তার মধ্যে 8 তো সবসময় সিগনিফিকেন্ট, 1 তো সবসময় সিগনিফিকেন্ট। এবার আসবে হলো মাঝের জিরো। মাঝের জিরোটা দুটো সংখ্যার মধ্যে আছে, মানে ট্র্যাপ জিরো। ট্র্যাপ জিরো সবসময় কি হয়? ট্র্যাপ জিরো সবসময় কি হয়? ট্র্যাপ জিরো হয় সবসময় সিগনিফিকেন্ট। তার মানে ওই দুটো কাউন্ট হবে। তার মানে 1 2 3 4, তার মানে অ্যান্সার হয়ে গেল 4। কে বুঝতে পারোনি বাবা? কে বুঝতে পারোনি? এই খেলাটা যে খেলে দিতে পারবে শেষ অব্দি, সেই দুনিয়ায় আর কোনো সিগনিফিকেন্ট তার ডিজিট নিয়ে প্রবলেম হবে না, এইটুকু গ্যারেন্টি দিলাম। যদি না হয় আমার এগেইনস্টে কেস করে দেবে, এফআইআর করে দেবে, কালকে কোর্টে চলে যাবে, কোর্টে গিয়ে এফআইআর করবে যে স্যার কি বললেন আপনি। আমি যে এক্সাম্পল গুলো শেষ করবো তারপরে কোনো রকম কোনো ডাউট থাকবে না সিগনিফিকেন্ট ডিজিট নিয়ে। বি কেয়ারফুল। বোঝাতে পারলাম? তাহলে আগে শূন্যতে দশমিক আছে কি না আছে আমার কিছু যায় আসছে? আমি জানি যারা যারা 5 বলেছো, যারা যারা 6 বলেছো, তারা ওই ট্র্যাপেই পড়ে গেছো, আর আমি এটার জন্য ইচ্ছে করে দিয়েছি। বোঝাতে পারলাম? মনে রাখবে দশমিক কার ক্ষেত্রে আসে, আবারও বলে দিচ্ছি, দশমিক কখন দেখবো? যখন শেষে জিরো আসবে তখনই দশমিকের দিকে তাকাবো, নয়তো দশমিকের দিকে ঘুরেও তাকাবো না, ঘুরেও তাকাবো না। অনেক বলবে স্যার দশমিক না রোলস রয়েস নিয়ে আসছে, আমার জানার দরকার নেই। একমাত্র ট্রেলিং জিরো হলে তাকাবো, নয়তো ঘুরে তাকাবো না। বোঝাতে পারলাম বাবা? পারলে না, সেকেন্ড জোনও পারলে না, থার্ড জোন একবারে উত্তর চাই বাবা। আমি সব সময় ট্র্যাপে ফেলবো, আমি সব সময় ট্র্যাপে ফেলবো বাবা। ট্র্যাপ থেকে তোমাদেরকে বাঁচতে হবে বাবা। চলো দেখি কে বলতে পারে। আমি স্যার সব সময় 5টা তোমাদেরকে স্যার। ট্র্যাপে ফেলবো। আচ্ছা, একজন বলে দিয়েছে 5, কি আর কেউ কিছু বলতে কারণ চাও? স্যার- হ্যাঁ বলো বলো, কারণ বলো 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 বলো। হ্যাঁ স্যার, আগে এখানে যেটা চোখে দেখতে পাচ্ছ দেখো, আগে নিয়ম কি, উত্তরটা কিভাবে দেবে? স্যার আগে যেগুলো নন জিরো ডিজিট আগে সেগুলোকে হাঁটিয়ে দিন, মানে সেগুলোকে মার্ক করে নিন। একটা নন জিরো, আরেকটা নন জিরো, আরেকটা নন জিরো, তার মানে 3টে তো হয়ে গেল। এবার চলে আসলো আগে, আগের সংখ্যা পয়েন্ট থাক না থাক কিছু যায় আসে না, তাহলে আগের জিরো গুলোকে বাদ দিয়ে দিলাম। এইবার চলে আসলো মাঝের জিরো, মাঝের জিরো অলওয়েজ কাউন্ট হয়। এবার পড়ে এলো শেষের জিরো, শেষের জিরোর কথা দেখতে হবে পয়েন্ট আছে কি নেই। পয়েন্ট আছে, হ্যাঁ স্যার আছে, আছে হলে কি হবে স্যার? কাউন্ট হবে, মানে কাউন্ট এটা হবে। তাহলে কতগুলো দাঁড়ালো? 1 2 3 4 5, তাহলে উত্তর হবে 5। যারা যারা 5 বলেছো তারা তারা বোঝা গেল বাবা। জল ভাত ক্লিয়ার। কিভাবে করলাম আমার টেকনিকটা বোঝো, আমি কিভাবে ধরছি, আমার জিনিসটাকে ফলো করো, শুধু কপি পেস্ট করে দাও। আমি যেভাবে ধরলাম, আগে কি করলাম, আগে 1 থেকে 9 এর মধ্যে সংখ্যাগুলোকে মার্ক করলাম, তারপরে মধ্যেকার গুলো জিরো থাকলে সেটাকে মার্ক করে দিলাম, তারপরে আগের জিরো গুলোকে হারিয়ে দিলাম, তারপরে লাস্টের জিরোটাকে দেখার জন্য পয়েন্ট আছে কিনা সেটা দেখে নিয়ে তারপরে ফাইনাল উত্তরটা আমি লিখলাম। ঠিক একই জিনিস প্রতিটা অঙ্কের ক্ষেত্রে অ্যাপ্লাই করো, তাহলেই দেখবে উত্তর হয়ে যাবে। এটা যেন কোনো ভুল না হয় বাবা, একদম উত্তর চাই। মেয়েরা বলো, মেয়েরা বলো, মেয়েরা বলো বাবা, মেয়েরা বলো, মেয়েরা বলো বাবা।
বলো বলো বলো, কোনো ছেলের উত্তর চাই না আমি, একটু মহিলাদের প্রেফারেন্স দেওয়া হোক, বলো। ওহ বলো, এবং কেন সেটাও বলবে, জলদি। আগে বলো নন জিরো ডিজিট কটা আছে? হ্যাঁ ভেরি গুড। দেখো নন জিরো ডিজিট একটা আছে। এবার স্যার পরের ডিজিট গুলো, এগুলো সবই এই সব কটাই কি গো, এই সব কটা ডিজিট কি? সব কটা ডিজিট হচ্ছে ট্রেলিং, তাই তো? এবার ট্রেলিং এর ক্ষেত্রে কাউন্ট হবে কি হবে না সেটা কোন জিনিসের উপর ডিপেন্ড করে? দশমিক আছে কি নেই। তো দেখো তো পুরো গোটা সংখ্যার মধ্যে দশমিক পয়েন্ট ছিল, হ্যাঁ স্যার ছিল, তার মানে এটাও কাউন্ট হবে আর এই সব কটা জিরো কাউন্ট হয়ে যাবে। তার মানে এদিকে 1 1 2 3 4 5 কারেক্ট, একদম ঠিক বলেছো। পরের জন কেউ একজন ছেলে বলবে। জলদি বলবে, জলদি বলবে, ভেবে বলবে এবং এক্সপ্লেনেশন দেবে, বলো। যারা বলে ফেলেছো তারা বাদ দিয়ে অন্য কেউ বলো। এই নতুনরা ট্রাই করো না, আজকে তো অনেকে জয়েন করেছো, নতুনরা স্যার করো, দুটো। ট্রাই করো। দুটো? দুটো? আচ্ছা কেন এবং কিভাবে বললে? কারণ এখানে তিনটা হচ্ছে এখানে নন জিরো ডিজিট। এক এক করে আসি। একটা। আমি আমি কি আর- বলেছি? আমার টেকনিক কেউ ফলো করছো না, আমার টেকনিক কেউ ফলো করছো না, আমার টেকনিক কেউ ফলো করছো না। আমি কি বলেছি? আগে 1 থেকে 9 এর মধ্যে সংখ্যাগুলোকে মার্ক করে নাও। স্যার একটাই আছে, ঠিক তো? একটাই আছে, হ্যাঁ ঠিক। এবার আসি আগের শূন্য কাউন্ট হবে কি হবে না? স্যার হবে না, কোনোদিন হবে না, মুছে দিন। এবার আসলো পরের শূন্য, পরের শূন্য কাউন্ট হবে কি হবে না সেটার জন্য কি করতে হবে? দশমিক পয়েন্ট আছে কি নেই? আছে দশমিক পয়েন্ট, দশমিক আছে। তাহলে কাউন্ট হবে? হ্যাঁ হ্যাঁ স্যার হবে। তাহলে কত উত্তর? উত্তর দুটো। দুটো। বোঝা গেল বাবা? পরের দেখি, কোনো মেয়েরা বলো, হুম। দেখি মেয়েরা উত্তর বলো, কত হবে? স্যার ভেরি গুড। আশা করি বোঝানোর দরকার নেই স্যার, এই সব কটা জিরো বাদ হয়ে যাবে আর একটাই নন জিরো সংখ্যা আছে, তার মানে উত্তর হয়ে যাবে n। এই দুনিয়ায়, এই ইউনিভার্সে যতগুলো সিগনিফিকেন্ট ডিজিট করা পসিবল সব আমি বলে দিচ্ছি, এই দুনিয়ায় যত পসিবল। সো বি কেয়ারফুল। সব কটা এক্সাম্পল যখন আমি শেষ করে দেবো তখন বুঝবে সুকুন কা জিন্দেগি, মানে এত ভালো লাগছে, সবই পেরে যাচ্ছি স্যার। কিন্তু যতক্ষণ অবধি সেটা না হচ্ছে ততক্ষণ অবধি চিন্তা, একটা বড় ভারী ভারকাম দিয়েছি সংখ্যা। দেখি ট্রাই করো কেউ একজন, এক এক করে ট্রাই করো, এক এক করে। আগে কাকে হাঁটাতে হবে বলো তো? হাঁটানোর জায়গা যদি বুঝে যাও না তাহলেই খেলা শেষ। প্রথমে জনকে হাঁটাতে হবে স্যার। হলো? এবার স্যার দেখতে হবে আগে 11টা। স্যার 11টা, ভেরি গুড। আগে দেখতে হবে স্যার ভেতরকার জিরো, এটা ট্র্যাপ জিরো হবে, এই দুটো কাউন্ট করবো। এটাও ট্র্যাপ জিরো হবে, এই দুটো কাউন্ট করবো। স্যার এই দুটো হবে কি হবে না আগে দেখে নিন, পয়েন্ট আছে কি নেই, আছে, তাহলে এই দুটো কাউন্ট হবে। আর বাকি তো নন জিরোর মধ্যে পড়ে গেলো 1 2 3 4 5, এইগুলো হবে। তাহলে টোটাল কতগুলো হলো? 1 2 3 4 5 6 7 8 9 10 11, কারেক্ট, ভেরি গুড, বিগ থামস আপ, বিগ থামস আপ। নেক্সট, এবার একটু মেয়েরা ট্রাই করো, ছেলেদের তো অনেক সুযোগ দিলাম। কতগুলো আছে? বলো। জল ভাত বাবা, জল ভাত, জল ভাত বাবা, জল ভাত, পুরো জল ভাত, পুরো জল ভাত বাবা, বলো। সাতটা। আচ্ছা দেখা যাক। প্রথমের দুটো জিরো স্যার বাদ, পরের দুটো জিরো স্যার বাদ, কেন? কারণ কি কোনো দশমিক পয়েন্ট নেই, নো ডেসিমেল পয়েন্ট। মাঝের এটা ট্র্যাপ জিরো কাউন্ট হবে 1 2 3, এটাও ট্র্যাপ জিরো কাউন্ট হবে 4, আর এদিকে পড়ে গেলো তাহলে 1 2 3 4 5 6 7। ঠিক আছে বাবা, জল ভাত, হ্যাঁ স্যার জল ভাত। চলো নেক্সট। কত হবে বাবা? আচ্ছা স্যার একে 12 analysis, আচ্ছা 12 হবে, ভেরি গুড। একে একে দেখা যাক। প্রথমে দুটো কাউন্ট হবে কি হবে না? কোনোদিন হবে না। হবে না। এবার পরে যে একটাই শূন্য আছে, পরে শূন্য একটাই আছে, পরে শূন্য একটাই আছে, এটা হবে কি হবে না? এটা কাউন্ট হবে। হবে, কেন? এখানে পয়েন্ট ছিল, আর বাকি তো সবই ভেতরে পড়ে রয়েছে, এই দুটো Decimal শূন্য আছে, ভেতরে হ্যাঁ। রয়েছে, হ্যাঁ তাহলে এইগুলো সব হবে।
তাহলে 1 2 12টা 3 4 5 6 7 8 9 10 11 12 কারেক্ট। ঠিক আছে, ব্যাস কমপ্লিট, আর কিছু বাকি রইলো না। যতগুলো ক্রিটিক্যাল কেস ছিল এই 8টাই মনে হয় ক্রিটিক্যাল কেস ছিল। হ্যাঁ ব্যাস সবই বলে দিয়েছি। আচ্ছা একটা আরেকটা দিয়ে দিই, 10টা দিয়ে দিই তাহলে ভালো হবে ব্যাপারটা। মোটামুটি যতগুলো ক্রিটিক্যাল কেস ছিল সব বলে দিয়েছি, তাও আরেকটা দিয়ে রাখি সেফটির জন্য। বলো 16টা। এই 3টে বাদ, 16টা স্যার। এই 3টে হবে কেন কি এখানে পয়েন্ট আছে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 কারেক্ট। সত্যি করে বলো বুকে হাত দিয়ে সবকিছু ক্লিয়ার, A to Z পারবে? এখন কোনো ডাউট আছে রাউন্ডিং অফ নাম্বারস দিয়ে আর রাউন্ডিং অফ ডিজিট দিয়ে? কোনো প্রবলেম কারোর মধ্যে কোনো কিছু আছে? না হুম, বাকিরা? না। না স্যার। ওকে ভেরি গুড। চলো এবার আজকে ক্লাসের মধ্যে যেহেতু এই দুটো খুব ইম্পর্টেন্ট পয়েন্ট ছিল, আজকে এই দুটোকেই কভার করলাম। এছাড়া কয়েকটা এক্সট্রা টেবিল একটুখানি আজকে শিখিয়ে দিচ্ছি, এগুলোকে একটু নোট ডাউন করে নাও, এগুলো খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আছে। তারপরে পরের দিন ওই টেবিলটা আজকে আর ধরা যাবে না, কারণ আজকে ধরলে শেষ করতে পারবো না। ঠিক আছে, অলরেডি 10টা 12 বাজে, ওটা যেদিন একটু টাইম লাগে শুরুতেই শেষ করতে পারবো। বড় টেবিলটা ধরবো। হ্যাঁ ওই যে বড় টেবিলটা বাড়িতে নোট করতে দিয়েছিলাম না, ওটা আমি কয়েকটা দেখাবো, ইম্পর্টেন্ট 15টা মতন দেখিয়ে দেবো পরীক্ষার জন্য। তো ওটা আমি পরের দিন কোষে দেখাবো। এখন তো বলেছিলাম খাতায় টুকতে, জাস্ট টুকতে আলাপ পরিচিতি করতে, পরের দিন আমি কোষে দেখাবো, মানে যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ তো 15-16টা মতন দেখিয়ে দেবো, ওইগুলো পরের দিন দেখিয়ে তারপরে এবার চলে যাবো। আরো অনেক পার্ট আছে এটা। হ্যাঁ মোটামুটি আমার 5টা মতন ক্লাস লেগে যায় ইউনিট ডাইমেনশন শেষ করতে। ঠিক আছে, তো আজকে ধরে নাও মোটামুটি 1 নম্বর ক্লাস চলছে ইউনিট ডাইমেনশনের, যেখানে আজকে মেনলি আমরা শিখলাম রাউন্ড, যেটা সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, রাউন্ডিং অফ ডিজিট, রাউন্ডিং অফ নাম্বারস অ্যান্ড সিগনিফিকেন্ট ডিজিট, এটা সব থেকে ইম্পর্টেন্ট। আর কয়েকটা টেবিল আজকে একটু শিখিয়ে দিচ্ছি, এগুলো দরকার, কারণ এগুলো পরবর্তী ক্লাসে মানে পরবর্তী ক্যালকুলেশনে ম্যাথামেটিক্স ক্যালকুলেশনে দরকার পড়বে, তো জন্য লিখে রাখছি। হেডিং দাও। লেখো পাওয়ার অফ 10, তারপরে লেখো প্রিফিক্স, তারপরে লেখো সিম্বল। এই সবাই হেডিং দিলে? দেখে নাও। ওকে, প্রথমে এইভাবে লেখো 10 টু দি পাওয়ার 18, 10 টু দি পাওয়ার 15, 10 টু দি পাওয়ার 12, 10 টু দি পাওয়ার 9, 10 টু দি পাওয়ার 6, 10 টু দি পাওয়ার 3, 10 টু দি পাওয়ার 2, 10 টু দি পাওয়ার 1। এবার দেখো এগুলো সব প্লাসে লিখলাম, এবার একটু ব্যাকে চলে যাবো, মানে নেগেটিভে চলে যাবো। 10 টু দি পাওয়ার -1, 10 টু দি পাওয়ার -2, 10 টু দি পাওয়ার -3, 10 টু দি পাওয়ার -6, 10 টু দি পাওয়ার -9, 10 টু দি পাওয়ার -12, 10 টু দি পাওয়ার -15, 10 টু দি পাওয়ার -18। আচ্ছা এরপরে আরো বাড়ানো যায়, মোটামুটি আমি যে নোট পাঠাবো সেখানে +24 অব্দি নিয়ে চলে যাওয়া যায় ব্যাকে, আবার এদিকে টপেও মোটামুটি 24 অব্দি চলে মোটামুটি ভাবে। ঠিক আছে, এবার আমিও বলে দিচ্ছি তোমাদেরকে, মোটামুটি তোমাদের জোন ধরে রাখো, মানে তোমাদের কাজে লাগবে, অতটাও লাগবে না, তোমাদের দিকে +9 অব্দি লাগবে, লিমিটটা বলে রাখছি, তোমার সব থেকে দরকার হবে, আর এদিকে -9 অব্দি দরকার হতে পারে, ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম। জেনে রাখাটা সবই ভালো, তোমার এইগুলো সব ইম্পর্টেন্ট, এই যেগুলো হাইলাইট করে দিচ্ছি, বুঝলে? এবার নোট চাইলে তুমি 24 অব্দি করে রাখতে পারো, বাট আমি এখানে ক্লাসে 18 অব্দি দেখাবো। ঠিক আছে, বাট নোট তুমি চাইলে, আমি যে নোট পাঠাবো মানে ক্লাসের শেষে নোট পাঠাবো সেখানে 24টা দেওয়া থাকবে, তুমি চাইলে 24টাই নোট করে নিতে পারো, বাট মাথায় রাখবে আমাকে শুধু মনে রাখতে হবে কত অব্দি, +9 থেকে আপ টু -9 অব্দি। এরপরও যদি বলো যে স্যার কাজে কত অব্দি লাগে, কাজে কিন্তু 6 অব্দি লাগে, তার বেশি তোমার বেশি পরীক্ষার দরকার পড়বে না। ঠিক আছে,
বাট আমি বলছি 9 অব্দি 6 অব্দি লাগে, 9 অব্দি করে রাখো প্র্যাকটিস, আর খাতায় নোটটা তুমি 24 বা 18 অব্দি করে রাখো। আমি এখানে 18 অব্দি দেখাবো, 24টা আমার নোটে থাকবে, ওটা দেখে নাও, কারণ ওটা একদমই আননেসেসারি, ওই জন্য আমি করবো না। আর 18 অব্দি এমনি নর্মাল নোট করতে পারো, অথবা 24 অব্দি নোট করতে পারো, বাট পড়বে বা মাথায় রাখবে 9 অব্দি, ঠিক আছে? এগুলো কি আমি বলছি আগে লিখে নাও সবকিছু। 10 টু দি পাওয়ার 18 কে বলা হয় এক্সা, 10 টু দি পাওয়ার 15 কে বলা হয় পেটা, 10 টু দি পাওয়ার 12 কে বলা হয় টেরা, 10 টু দি পাওয়ার 9 কে কি বলা হয়, খুব ইম্পর্টেন্ট, পড়েছো, গিগা, 10 টু দি পাওয়ার 6 কে কি বলা হয়, মেগা, 10 টু দি পাওয়ার 3 কে ছোটবেলা থেকে জেনে আসছো, জন্মে দুধের শিশুরা আজকাল জানে, কিলো, 10 টু দি পাওয়ার 2 কে কি বলা হয়, হেক্টো, 10 টু দি পাওয়ার 1 কে কি বলা হয়, হ্যাঁ, ডেকা, 10 টু দি পাওয়ার -1 কে কি বলা হয়, ডেসি, 10 টু দি পাওয়ার মাইনাস কে কি বলা হয়, সেন্টি, 10 টু দি পাওয়ার -3 কে কি বলা হয়, মিলি, 10 টু দি পাওয়ার -6 কে কি বলা হয়, মাইক্রো, 10 টু দি পাওয়ার -9 কে কি বলা হয়, ন্যানো, 10 টু দি পাওয়ার -12 কে কি বলা হয়, পিকো, 10 টু দি পাওয়ার -15 কে কি বলা হয়, ফেমটো, 10 টু দি পাওয়ার -18 কে কি বলা হয়, অ্যাটো। এবার অনেকে বলবে স্যার মানেটা ঠিক বুঝতে পারলাম না স্যার, কি হচ্ছে ব্যাপারটা বলুন তো। আচ্ছা, এর সিম্বলও হয়, সিম্বল গুলো চাইলে লিখে রাখতে পারো, ঠিক আছে? অনেক সময় সিম্বল দিয়ে জিজ্ঞেস করে পরীক্ষায়। আবার বলছি এগুলো সবই অঙ্কের ক্ষেত্রে, নিউমেরিক্যাল সলভের ক্ষেত্রে কাজে লাগবে। আজকের যে ক্লাসটা মেনলি মনে রাখবে নিউমেরিক্যাল ক্লাসের, ওই জন্যই শুরুতে বললাম যে 50% মেন সিলেবাস, 50% ফাউন্ডেশন, 50% মেন সিম্বল, 50% ফাউন্ডেশন, ঠিক আছে? ওই কারণেই বললাম, কারণ কি এটা নিউমেরিক্যাল সলভ করতে বেশি কাজে লাগে। আচ্ছা, সিম্বল গুলো একটু লিখে নাও, তারপরে আমি দেখাচ্ছি এর অ্যাপ্লিকেশনটা কোথায় হবে, ঠিক আছে? আচ্ছা, এক্সাকে আমরা ক্যাপিটাল ই দিয়ে রিপ্রেজেন্ট করব, পেটাকে আমরা ক্যাপিটাল পি দিয়ে রিপ্রেজেন্ট করব, টেরাকে আমরা ক্যাপিটাল টি দিয়ে রিপ্রেজেন্ট করব, গিগাকে আমরা ক্যাপিটাল জি দিয়ে রিপ্রেজেন্ট করব, মেগাকে আমরা ক্যাপিটাল এম দিয়ে রিপ্রেজেন্ট করব, কিলোকে আমরা ছোট হাতের কে দিয়ে, এটা ছোট হাতের কে, হ্যাঁ, ছোট হাতের কে দিয়ে রিপ্রেজেন্ট করব, হেক্টোকে আমরা ছোট হাতের এইচ দিয়ে রিপ্রেজেন্ট করব, ডেকাকে আমরা ছোট হাতের ডি এ দিয়ে রিপ্রেজেন্ট করব, ডেসিকে আমরা শুধু ছোট হাতের ডি দিয়ে রিপ্রেজেন্ট করব, সেন্টিকে আমরা ছোট হাতের সি দিয়ে রিপ্রেজেন্ট করব, মিলিকে আমরা ছোট হাতের এম দিয়ে রিপ্রেজেন্ট করব, মাইক্রোকে তোমরা সবাই জানো, ফিজিক্স যারা পড়েছো এর আগে, মিউ দিয়ে ডিনোট করা হয়, ছোটবেলায় নাম শুনেছো? মিউ দিয়ে, হ্যাঁ। ন্যানোকে ছোট হাতের এন দিয়ে নাম শুনেছো? এটা তো জানবেই সবাই, এটা মানে এটা না জানলে এত দূর আসতেই পারবে না, এটা জেনেছো, কোনো না কোনো জায়গায় পড়েছো, হয় ক্লাস 10 পড়েছো, কোনো না কোনো জায়গায় পড়ে থাকবেই, এটা খুব পপুলার টার্ম, হ্যাঁ, মাইক্রো মানে এটা, মাইক্রোমিটার থাকে। হ্যাঁ হ্যাঁ, মাইক্রোমিটার, তো এইরকম ধরনের টার্ম তোমরা দেখেছো, ঠিক আছে? যাই হোক, ওগুলো আমি আসছি না ডিসকাশনে। আচ্ছা, পিকোর ক্ষেত্রে ছোট হাতের পি, আর ফেমটোকে ছোট হাতের এফ, অ্যাটোকে ছোট হাতের এ, ঠিক আছে? এবার এর মধ্যেও বলছি তোমাদের যেটা বললাম যে 9 অব্দি মনে রাখো এদিকে, আর এদিকে -9 মানে ন্যানো অব্দি মনে রাখো, ঠিক আছে? সিম্বল অতটা ইম্পর্টেন্ট নয়, নামটা এখানে ইম্পর্টেন্ট। এবার দেখে রাখো এগুলো কেন স্যার আমরা শিখবো, এগুলোকে বলা হয় বেসিক্যালি পাওয়ার অফ টেন্স ভার্সেস প্রিফিক্স, মানে এক কথা বলে রাখো এই টপিকটাকে বলা হয় প্রিফিক্স। তোমার পরীক্ষায় না এত কিছু বলবে না, 10 টু দি পাওয়ার কত, 10 টু দি পাওয়ার অত, 10 টু দি পাওয়ার অমুক, 10 টু দি পাওয়ার তমুক, 10 টু দি পাওয়ার গুচ্ছি, 10 টু দি পাওয়ার পিন্ডি, এসব বলবে না। তোমাকে দুম করে বলে দেবে টেরা, টেরা ফোর্স, টেরা নিউটন ফোর্স, বুঝতে পেরেছো? গিগা নিউটন ফোর্স, কিলো নিউটন ফোর্স, মানেটা কি? এবার দেখো, তোমরা ধরো পরীক্ষায় বললো, তোমরা জানো সবাই পরে এগুলো পড়াবো, হ্যাঁ আমি সব পড়াবো, কিন্তু এটা ভয় পেও না, আমি সব পড়াবো। তোমরা এটার নাম শুনেছো তো কোনোদিন? 10 নিউটন ফোর্স নাম শুনেছো তো? হ্যাঁ, জানো তো ফোর্সের ইউনিট নিউটনে আমরা মেজার করি, পরে আমরা আসবো ডিটেলে বলবো হ্যাঁ। কেন বলি, কেন নিউটন বলা হয়, সব ডিটেলে পড়াবো, ভয় পাবে না। আমি ফিজিক্স যখন করাবো, ফিজিক্সের মা বাবা এক করে দেবো, একদম পরিষ্কার বলছি, ফিজিক্সের মা বাবা এক করে দেবো, একদম জল ভাত করে দেবো ফিজিক্সে। কিন্তু এখন আপাতত মনে রাখো ফোর্সের ইউনিট কি নিউটন, আপাতত এইটুকু মনে রাখো, ঠিক আছে? ভালো কথা। এবার পরীক্ষায় না তোমাকে কি করলো, এরকম বললো 10 GN মানে 10 গিগা নিউটন, এই 10 গিগা নিউটন। এবার তুই ভাববে 10 গিগা নিউটন, বাপরে বাপ, মাথা চুলফুল পড়ে গেল, আরে বাপরে বাপ স্যার কি কঠিন প্রশ্ন দিয়ে দিয়েছে স্যার, 10 গিগা ভিগা কোথা থেকে দিয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি তুমি টেবিলটা ভালো করে পড়োনি, প্রিফিক্সের টেবিল কি শেখাচ্ছে, গিগা মানে কি বাবা, গিগা মানে কি, গিগা মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 9, তাহলে এখানে এই
10 যেটা আছে আগে 10টা লেখো। গিগা শব্দটাকে তোলার জন্য তোমাকে গুণ করতে হবে কত দিয়ে? 10⁹ দিয়ে। আর নিউটন যেমন আছে নিউটন লিখে দাও। কথা বুঝলে বাবা? অনেকে বলে স্যার আমরা তো ছোটবেলা থেকে এটা শিখেছিলাম যে প্রেসারের ইউনিট। অনেকে স্যার আমরা এরকম দেখেছিলাম যে কোনো জায়গায় প্রেসার বা কোনো কিছু যখন মেজার করতে হয় অনেকে সময় পাস্কাল বলে। পাস্কাল শুনেছো তো? হ্যাঁ পাস্কাল। তো অনেক জায়গায় স্যার এরকম দেখলাম পরীক্ষায় বলা হলো যে 35 জিপিএ। এর মানে কি? পিএ মানে হচ্ছে পাস্কাল। আমি দেখাবো, জাস্ট এইটুকু মাথায় রাখো। পিএ মানে হচ্ছে পাস্কাল, আর এই জি মানে হচ্ছে একটু আগে শিখলে জি মানে কি টেবিল থেকে? গিগা, তাই তো? গিগা। তাহলে এর আগে ছিল 35, তাহলে এটাকে ভাঙলে স্প্লিট করলে কি হবে? স্যার 35 কে 35 লিখবো। গিগা মানে কি কনভার্ট করবো? গিগাকে ওঠাতে গেলে কি লিখবো? গিগাকে ওঠাতে গেলে কি লিখবো? 10⁻, কি শিখলে? 9। আর এখানে পাস্কাল মানে পাস্কাল, তাহলে অ্যাকচুয়ালি 35 × 10⁹ বুঝলে ব্যাপারটা? কোন জায়গায় এরকম লিখলে 45 কেপিএ। পিএ মানে পাস্কাল, কে মানে কি? দেখো এটাকে যদি কনভার্ট করতে অঙ্কে কি করবে? 45 ইন্টু কে মানে কি? কে মানে কি শিখেছো একটু আগে বাবা? কে মানে কি শিখেছো? কিলো 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 কিলো। কে মানে কি? কিলো। কিলো মানে হয় 10⁻3। তাহলে এখানে কেটা যদি উঠিয়ে দিই তাহলে কি লিখবো? এখানে 10⁻3 লিখবো। আর পাস্কাল মানে পাস্কাল। তো এর পরে জিনিসটা ইম্পর্টেন্ট না। এখানে পাস্কাল লিখছি, এখানে নিউটন লিখছি, এখানে কি লিখছি, ঘন্টার মানটা লিখছি, ও ইম্পর্টেন্ট নয়। আগে যে সিম্বল গুলো জি এন পি, বুঝতে পারছো তো? এই জিনিসগুলোকে বুঝতে হবে। একইভাবে উল্টোটা ভাবতে পারো, এই যে মাইক্রো মাইক্রো সিম্বল দিয়ে দিল কোনো জায়গায়, ধরো এরকম বললো 10 মাইক্রোমিটার, তুমি কি বুঝবে? 10 মানে 10 লিখবে। এবার মাইক্রো সিম্বল 10⁻⁻⁻। গেলে কি লিখবে বাবা? ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। তার মানে 10⁻⁻6 এখানে বসিয়ে দেবো। তাহলে 10 × 10⁻⁻6, আর এখানে পাশে মিটার। জল ভাত বাবা, জল ভাত, জল ভাত। ফিজিক্স গুলে খাইয়ে দেবো, রক্তে মিশিয়ে দিতে পারবো পুরো। এইটুকু বলছি, বিশ্বাস রাখো, পড়তে থাকো। যেগুলো বলতে থাকছি রেডি করতে থাকো, ডেলি বাই ডেলি রেডি করো, ডেলি বাই ডেলি নোট করো, বাড়িতে ভালো করে রিভিশন করো। পরে কি হবে ওটা ভাবতে হবে না। পরের যে আমি কিভাবে নিয়ে যাবো সেটা আমার দায়িত্ব। শুধু বারবার বলছি যেগুলো পড়াচ্ছি সেগুলো যেন মিস্টেক না হয়। পরের দিন আমি কোনো জায়গায় মেগা জিজ্ঞেস করি, বলতে না পারো, এটাই আমার সবথেকে খারাপ লাগার জায়গা। বুঝতে পারলাম? যেটা পড়িয়ে দেওয়া যাচ্ছে সেটা যেন তখন বুঝে যাচ্ছ মানে তাহলে সেটাকে পরে রিপিট করা যাবে না। এই মেন্টালিটি নিয়ে চলো, বাকি কিছু ভাবতে হবে না, বাকি আমার উপর ছেড়ে দাও। একইভাবে কেউ যদি বলে মিলি, কেউ যদি বলে মিলি, মিলিমিটার, ধরো এরকম বললো 10 মিলিমিটার, কি করবে? 10 জায়গায় 10 লিখবে। এবার মিলি মানে কি গো? মিলি মানে তুমি টেবিল থেকে প্রিভিয়াস টেবিল থেকে পেয়ে গেছো। মিলি মানে কি গো বাবা? 10⁻⁻3, তাই তো? মিলি মানে কি? 10⁻⁻3। আর মিটার মানে মিটার। কথা বুঝলে? তাহলে এই যে প্রিফিক্সের টেবিল দেবার অর্থই আমরা যে পরবর্তীকালে যে ধরনের ফিজিক্যাল কোয়ান্টিটি গুলো শিখবো, সেটা স্ট্রেস হতে পারে, প্রেসার হতে পারে, ফোর্স হতে পারে, হ্যাঁ, আরো অনেক ধরনের ফিজিক্যাল কোয়ান্টিটি শিখবো। সেই ফিজিক্যাল কোয়ান্টিটি গুলোর যখন আমরা ক্যালকুলেশন করতে যাবো রিয়েল লাইফ, সেই ক্যালকুলেশনের ক্ষেত্রে কি হবে? অনেক ক্ষেত্রে বড় ভ্যালু বা ছোট ভ্যালুকে টেন্টেটিভলি বোঝানোর জন্য আমরা এই প্রিফিক্সের চার্টকে ব্যবহার করব। যদি বড় ভ্যালুকে মেজার করতে হয় তখন গিগা, মেগা, কিলো, হেক্টো, টেরা, পেটা এক্সব ব্যবহার করব। আর যদি খুব মাইক্রোস্কোপিক ভ্যালুতে, মানে খুব ছোট ভ্যালুতে, মলিকুল লেভেলে যখন অ্যানালাইসিস করবো তখন কি করবো? ডেসি, সেন্টি, মিলি, মাইক্রো, ন্যানো, পিকো। বোঝাতে পারলাম? তাহলে কেউ যদি বলে পিকোমিটার, মানে কি বুঝলে গো ছোটবেলায় পড়তে? পিকোমিটার তার মানে কি বুঝবে? স্যার যদি 1 পিকোমিটার মানে 10⁻⁻12, এতটা কম, মানে 1 মিটারকে 10⁻⁻12 ভাগ কমিয়ে দাও, কমিয়ে দিলে যতটুকু হয় ততটুকু ডিস্টেন্স থেকে বা ততটুকু লেন্থ থেকে আমরা বলছি 1 পিকো। বুঝতে পেরেছো তো ব্যাপারটা? ক্লিয়ার? সেম ভাবে ফেম টু অ্যাটো, বাট এত চলে না পরীক্ষার জন্য। আমি বলে রাখি এদিকে মাইক্রো অব্দি চলে আর ওদিকে গিগা অব্দি চলে। পরীক্ষার জন্য এইগুলো ইম্পর্টেন্ট। বাবা জল ভাত বাবা, বাবা ক্লিয়ার হ্যাঁ স্যার। সবার কাছে? আচ্ছা, এছাড়া আরো কিছু কয়েকটা পয়েন্ট বলে রাখছি, বারবার বলছি আজকে ক্লাসে কিন্তু ওই জন্য শুরুতেই বললাম যে বেসিক ক্লাস। কেন? কারণ বলতেই পারতাম যে শুরু করে দিলাম, কারণ এইগুলো জিনিসগুলো আগে থেকে তোমার, আমার ধরে নিচ্ছি তুমি আগে থেকে জেনে এসছো, ঠিক আছে? তাই জন্য আমি আর কিছু আলোচনা করছি না, বা স্টিল আমি বলে দিচ্ছি একটাই কারণে, যাতে ভবিষ্যতে কোনো প্রবলেম না হয়। কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলছি, সেগুলোকে একটু নোট করে নাও, ঠিক আছে? কোনো জায়গায় যদি দেখো 1AU এরকম ইউনিট যদি কোনো জায়গায় দেখতে পাও, তার মানে এইগুলো যেগুলো বলছি এগুলো পিওরলি মুখস্থ, হ্যাঁ, মুখস্থ করার চেষ্টা করবে ভ্যালুগুলো। আচ্ছা, 1AU মানে হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। এউ কে কি বলা হয়? কোনো জায়গায় যদি এটা দেখতে পাও মনে রাখবে এটাকে বলা হয় অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। নোট আমি দিয়ে দেবো, কোনো চাপ নেই, শুধু দেখতে থাকো। AU কে বলা হয় অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। এর মানে কি? এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। কেউ যদি বলে 1AU মানে কি? 1AU মানে মনে রাখবে মোটামুটি ভাবে 1.4 × 10⁻11 মিটার। কেউ যদি বলে 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট মানে কি, তাহলে মনে রাখবে 1.4, টেন্টেটিভলি 1.4 × 10⁻11 এত মিটার, ঠিক আছে?
ক্লিয়ার? আচ্ছা, এবার অনেকে যদি বলে যে স্যার এই 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট মানেটা কি? মানেটা হচ্ছে অ্যাভারেজ ডিস্টেন্স বিটুইন দ্য সান ফ্রম দ্য আর্থ। মানে এই যদি আমার এখানে আর্থ হয়, এটা যদি আমার আর্থ হয়, আর এইখানে যদি আমার সান হয়, এদের ডিস্টেন্সটা আমি মেজার করবো কি দিয়ে? এই এইউ দিয়ে। বোঝাতে পারলাম? বড়, খুব বড়, বিশাল বড় ইউনিটকে মেজার করার জন্য আমরা এইউটাকে ব্যবহার করবো। বাবা জল ভাত ক্লিয়ার? ক্লিয়ার? হুম। নেক্সট, পরের ইম্পর্টেন্ট পয়েন্ট, আবার বলছি এগুলো ফ্যাকচুয়াল ডেটাবেস, এগুলো ধরে নিচ্ছি ক্লাস 10 পড়ে এসছো তোমরা, এগুলো জানো, বাট স্টিল আমি একটুখানি মেনশন করে দিচ্ছি যাতে কোনো রকম গন্ডগোলটা না হয়। আবার বলছি এটা নোট পেয়ে যাবে, জাস্ট দেখে রাখো, এখন কিছু নোট না করলেও চলবে, ব্যাপারগুলো বুঝে রাখো। 1 লাইট ইয়ার, এটাও খুব মাঝে মাঝে আসবে এই টার্মগুলো। তো 1 লাইট ইয়ার মানে মোটামুটি ভাবে অ্যাপ্রক্সিমেট ভ্যালুগুলোই মনে রাখো, একদম এক্সাক্ট ভ্যালু মনে রাখতে হবে না, ঠিক আছে? মোটামুটি ভাবে বলে রাখতে পারো 9.4 × 10⁻15 এত মিটার, এত মিটার দূরত্ব। লাইট ইয়ার মানে জানো তো, লাইটের স্পিডে 1 বছরে আলো যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে সেটা কি বলা হয় 1 লাইট ইয়ার, জানো তো এটা? 1 লাইট ইয়ার কাকে বলে? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড এই ভেলোসিটি হ্যাঁ। নিয়ে লাইট যখন 1 বছরে যে পরিমাণ ডিস্টেন্স, আচ্ছা লিখে নাও তো, লিখে নাও, অনেকে এত বললে মাথায় থাকবে না, লিখে নাও, লেখো ডিস্টেন্স, লিখে নাও, লিখে নাও, এগুলো বেসিক জিনিস, তাও বলছি লিখে নাও একটু। ডিস্টেন্স দ্যাট লাইট, এটা ইম্পর্টেন্ট বলে লেখালাম, হ্যাঁ এটা ইম্পর্টেন্ট নয় বলে অতটা লেখালাম না, শুধু অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বলে ছেড়ে দিলাম, এটা ইম্পর্টেন্ট বলে লেখালাম। লেখানো ডিস্টেন্স দ্যাট লাইট ট্রাভেলস উইথ ভেলোসিটি অফ, কত এটা মনে রাখবে, লাইটের ভেলোসিটি কত হয় পুরো মুখস্থ রাখতে হবে, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। কত দিনে? 1 বছরে। পাতি বাংলায় বলে দেবো আরেকবার, স্যার লাইট 1 বছরে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড ভেলোসিটি নিয়ে বা বেগ নিয়ে যতটা দূরত্ব অতিক্রম করে সেটাকেই বলা হয় 1 লাইট ইয়ার দূরত্ব। 1 লাইট ইয়ার দূরত্ব, এই বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ। ওকে। আচ্ছা, সেম ভাবে 1 পারসেকও জিজ্ঞেস করে অনেক সময়। 1 পারসেক মানে হচ্ছে মোটামুটি ভাবে 3.08 × 10⁻16 মিটার। আবার সেই মনে রাখবে এগুলো সব ডিস্টেন্সের ইউনিট, হ্যাঁ এগুলো সব ডিস্টেন্সের ইউনিট। আচ্ছা, অনেকে বলতে পারে স্যার পারসেক কি জিনিস, জানো কেউ পারসেক কি জিনিস? যারা পড়েছো 12 সায়েন্স করেছো তাদের জানা উচিত, এমনি ক্লাস 10 এর লোকরা জানবে না, আমি তাদেরকে জিজ্ঞেস করছি। যারা মোটামুটি 12 সায়েন্স একটু পড়াশোনা করে এসছো তারা একটু বলতে পারবে পারসেকটা মানে কি বেসিসে পারসেকটাকে মেজার করা হয়? হ্যাঁ, এনিওয়ান? এই যে আর্থের একটা রেডিয়াস আছে, তো রেডিয়াস আছে জানো তো, অ্যাপ্রক্সিমেটলি 6000 সামথিং কিছু হয়, এর রেডিয়াস আছে জানো তো? তো আমি ধরো দুটো রেডিয়াস কিরম কাটলাম, তাহলে ভেতরে একটা অ্যাঙ্গেল তৈরি হবে তো, অ্যাঙ্গেলের ক্লাসে পড়েছো ফিজিক্সের ক্লাসে, এর ভেতরে একটা অ্যাঙ্গেল তৈরি হবে তো, হ্যাঁ? তো এই আর্থের এই এক পোর্শন জিনিসকে মেজার করা যায় উইথ রেসপেক্ট টু রেডিয়াস, এর ভেতরে যতটা অ্যাঙ্গেল রিপ্রেজেন্ট করে সেই টোটাল ডিস্টেন্সটাকে বলা হয় 1 পারসেক। বুঝতে পারলাম? পারসেক ইজ দ্য ডিস্টেন্স at which the average radius of the earth orbit subtends at an angle of 1 arc second, সেটাকেই আমরা কি বলবো 1 পারসেক। ক্লিয়ার? এত ডিটেলে যাওয়ার দরকার নেই, শুধু তোমাদের দরকার 1 পারসেক মানে হচ্ছে 3.08 × 10⁻16, এটাও মুখস্থ রাখার দরকার নেই, জাস্ট দেখে রাখো। মেন মনে রাখবে লাইট ইয়ারটা এখানে ইম্পর্টেন্ট। আবারও বলছি, এতগুলো জিনিসের মধ্যে বাকিগুলো নোট ডাউন করবে খাতায়, নোট ডাউন সবই করো, কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে এইটাই, মুখস্থ রাখতে হবে এইটা, বাকি জিনিসগুলো দেখে রাখো, জাস্ট দেখে রাখো এবং খাতায় নোট ডাউন করে রাখো। ক্লিয়ার? এইবার যে 3টে জিনিস বলবে এই 3টে জিনিস মুখস্থ রাখতে হবে বাবা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এতক্ষণ বলিনি, নর্মাল লিখছিলাম, কিন্তু এখন যে 3টে জিনিস লিখবো 3টে জিনিস মুখে রাখতে হবে। প্রথম কথা 1 মাইক্রন। 1 মাইক্রনকে আমরা কিভাবে লিখবো? 1 μm, এটার মানে হচ্ছে 10⁻⁻6 m, যেটা অলরেডি টেবিল থেকেও তুমি দেখে নিতে পারো, খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, এটা বারবার আসে, এটা একটু মাথায় রাখার চেষ্টা করো। দ্বিতীয়ত 1 অ্যাংস্ট্রম, এটাও খুব আসবে বারবার, এটা কেমিস্ট্রিতেও আসবে, ফিজিক্সেও আসবে, ইলেকট্রিক্যালও আসবে। 1 অ্যাংস্ট্রম মানে আমরা এইভাবে লিখি 1 a, এর মাথাটা ছোট ডিগ্রির মতন সিম্বল, 1 অ্যাংস্ট্রম বলা হয়। এটার মানে কত? 10⁻⁻10 মিটার, এটা একটু মুখস্থ রেখো। আর 3 নম্বর হচ্ছে 1 ফার্মি, এটা অতটা দরকার নেই, জাস্ট দেখে রাখো। 1 ছোট হাতের এফ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, যেটার মোটামুটি অ্যাপ্রক্সিমেট ভ্যালু হয় 10⁻⁻15 মিটার। হলো? আচ্ছা, এবার আসি একটু মাসের দিকে। মাস জাতীয় জিনিসের কিভাবে আমরা মেজার করি দেখো, ছোটবেলা থেকে পড়ে এসছো। 1 টন or
1 মেট্রিক টন, এইগুলো যেন মাথায় থাকে। হ্যাঁ, পরবর্তীকালে কোনো অঙ্কে ফিজিক্সের অঙ্কে এটা দেখতে পাবে। 1 মেট্রিক টন মানে কত গো? ছোটবেলা থেকে জানো কত গো? কেউ জানো? 1 টন মানে কত কেজি? এই 1 টন মানে কত কেজি? বেসিক প্রশ্ন এগুলো, এগুলো বারবার আসবে। 1 টন মানে কত কেজি? 40 কেজি। হ্যাঁ, এই 40 কেজি। এই 1 মেট্রিক টন বা 1 টন মানে হচ্ছে 1000 10 কেজি। কিউব। হ্যাঁ, 1000 কেজি। 1000 ভেরি কেজি। গুড। হ্যাঁ, 1000 কেজি। ভুলভাল বলছে কেন? 1000 কেজি। আচ্ছা, 1 কুইন্টাল মানে কি? এগুলো মাথায় রাখতে হবে। 1 100 কুইন্টাল কেজি। মানে 100 কেজি মানে 10 স্কোয়ার কেজি। 3 নম্বর 1 পাউন্ড মানে কি? এই যে কেকের দোকানে যাও, এই 1 পাউন্ডের দেবেন, হাফ পাউন্ড দেবেন। এই যে 1 পাউন্ড মানে কি? 0. মুখস্থ রাখো, 0.4536 কেজি মুখস্থ রাখা যায়। 4 1 অ্যাটমিক মাস মানে কি? পরে এগুলো পড়বে কেমিস্ট্রিতে, এখন অত মাথা ঘামানোর দরকার নেই। জাস্ট যেগুলো বলছি সেগুলোকে নোট ডাউন করো। 1 অ্যাটমিক মাস ইউনিট মানে কি? 1 এমইউ বলে, ঠিক আছে? বা অনেকে অনেক বইতে অর দিয়ে লিখে দাও, অর দিয়ে 1 ইউ লিখে দেয়, শুধু ইউ, ছোট হাতের ইউ লিখে দেয়। এটার মানে 1 এমইউ মানে অ্যাটমিক মাস ইউনিট। এমইউ মানে অ্যাটমিক মাস ইউনিট। তো অ্যাটমিক মাস মানে অ্যাটমিক লেভেলে আমি জানতে চাইছি তার ভরটা কত, বুঝতে পেরেছো তো? খুব ক্ষুদ্র। তো লিখে নাও 1.66 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস, এটা কিন্তু কেমিস্ট্রিতে কাজে লাগবে, 10 টু দি পাওয়ার মাইনাস 27 কেজি। বারবার বলছি, এই যে লাস্টের পয়েন্টটা কেমিস্ট্রির জন্য খুব ইম্পর্টেন্ট। যখন ম্যাম পড়াবেন তখন ডিটেলে বলবেন। এটা কেমিস্ট্রির জন্য ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কেমিস্ট্রির জন্য। এটা ফিজিক্সে অতটা লাগবে না, ঠিক আছে? কেমিস্ট্রির জন্য ইম্পর্টেন্ট, বাট ফিজিক্সে এই তিনটে ব্যবহার হবে বারবার। তো এই তিনটে ফিজিক্সের জন্য ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওভারঅল এই 4টে জিনিসই কিন্তু মাথায় রাখার চেষ্টা করো। এই বোঝা গেল? হ্যাঁ, চলো লাস্ট আর 2টো পয়েন্ট বলবো। সেটা হচ্ছে 1 সোলার ডে মানে কত সেকেন্ড? সবাই জানো, 86,000 মুখস্থ রাখবে, 86,400 সেকেন্ড, ঠিক আছে? আর দ্বিতীয়ত হচ্ছে 1 শেক মানে কি? খুব ছোট ইউনিট, সেটা হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 8 সেকেন্ড। এই দুটো মনে রাখবে, টাইমের ইউনিট, ঠিক আছে? এগুলো মনে রাখার জিনিস বাবা, এগুলো বোঝানোর কিছু নেই। এখন যদি বলি স্যার আপনার নাম সন্দীপ, এমন যদি কেউ প্রশ্ন করে স্যার আপনার নাম সন্দীপটা কেন হলো স্যার, একটু বুঝিয়ে দিন স্যার। আরে বাবা, আমার বাবা মা রেখেছে, আমি কি করে জানবো আমার নাম কেন হলো? বুঝতে পারছো তো ব্যাপারটা সেরকম। তো এইখানে এই ডেটাগুলোকে মনে রাখবে, এর ডেরিভেশন দেখানোর কিছু নেই, এই ডেটাগুলোকে জাস্ট মনে রাখতে হবে, কারণ কি এই ডেটাগুলো কি ব্যবহার হবে পরবর্তী আমাদের নিউমেরিক্যাল প্রবলেম সলভ করতে গিয়ে। বুঝতে পারলাম? তাহলে আজকের ক্লাস কি মোটামুটি একটা জায়গা, মোটামুটি আন্ডারস্ট্যান্ডিং এর জায়গাটা রেডি হলো? আমাকে কিছু হ্যাঁ স্যার। ডেটা, এই ডেটাগুলোকে খাতায় নোট ডাউন করতে হবে ভালো করে। আমি নোট পাঠিয়ে দেবো, চাপের কোনো ব্যাপার নেই। এই ডেটাগুলোকে যেগুলো বল, আচ্ছা আমি যে নোট পাঠাবো একটা জিনিস মাথায় রাখবে, আমি যে নোট পাঠাবো, দেখো আমি যা পড়াচ্ছি তার বাইরে অনেক কিছু ইনফরমেশন দেখে থাকবে, হয়তো যে নোটগুলো পাঠাই তার মধ্যে অনেক আলতু ফালতু ইনফরমেশনও অনেক থাকবে, ঠিক আছে? এবার সেইগুলো তুমি চাইলে নোট করতে পারো বা একবার রিডিং পড়ে নিতে পারো। কিন্তু বারবার বলছি, আমি ক্লাসের মধ্যে যে ক্লাস নোট, এই যে হোয়াইট কালারের যে পিডিএফটা পাবে, এগুলো হচ্ছে তোমার মেন অ্যাসেট। কেন তখন একটা ভালো করেই দেখো, আমি বারবার বলছি, তাহলে কোচিং এর দরকারটা কি বলো? তুমি তো কালকে একটা ফিজিক্স ওয়ালার কোর্স নিয়ে নেবে, বা কালকে একটা অমুক একাডেমির কোর্স নিয়ে নেবে, তুমি যেই মেনের কোশ্চেন, তুমি যেই মেনের একটা কোর্স নিয়েও তো পড়তে পারতে। তুমি এত টাকা খরচা করে জিলেটের কেন পড়বে? কারণ কি তোমাদের জিলেটের সিলেবাসটা হুবহু তো সেম নেই। কতটা বাদ দিতে হবে আর কতটা রাখতে হবে, কতটা পড়তে হবে কতটা ছাড়তে হবে, এটাই তো তোমার জন্যই তো কোচিং। তো সেইগুলো আমরা বলে দিচ্ছি। এবার এর বাইরে অনেক ইনফরমেশন থাকবে, কারণ এর তো কোনো মার্কেটে স্ট্যান্ডার্ড ভালো বই নেই। ভালো বই নিতে গেলে তোমাকে যেই মেন বা মিড লেভেলের বই তোমাকে কালেক্ট করতে হবে। এবার যখন মেটেরিয়াল গুলো পাঠাবো সেখানে হয়তো নিট বা যেই মেনের কিছু টাচ থাকবে, তো অনেক এক্সট্রা ইনফরমেশন থাকবে। আমি বলছি ওগুলো পড়ো, রিডিং পড়ো, কিন্তু খাতায় নোট মেন থাকবে কোনগুলো, এইগুলো মাস্ট। এবার এর বাইরে কোনো ডেফিনেশন তুমি দেখলে ভালো লাগলো সেটাকে নোট ডাউন করো, এর বাইরে এক্সট্রা 2-1টা পয়েন্ট তুমি চাইলে নোট করো, কোনো ক্ষতি নেই। কিন্তু হাইলাইটটা যেন হয়, যে কটা পয়েন্ট বলছি এই পয়েন্টগুলো যেন হাইলাইট থাকে, কারণ এইগুলো তোমাদের সিলেবাসের জন্য, তোমাদের প্যাটার্নের জন্য, তোমাদের অ্যাপ্রোচের জন্য ইম্পর্টেন্ট হবে। কথাটা বোঝাতে পারলাম সবার কাছে? প্রতিদিন একই গল্প যেন হ্যাঁ আমাকে রিপিট না করতে হয়, একবার বলে দিলাম মাথায় ঢুকিয়ে নাও। ক্লিয়ার সবার কাছে? তো আজকের ক্লাস আমরা আপাতত এই অবধিই রাখছি, এরপরে আর বেশি হাজাবো না, কোনো মাথাটাও হ্যাং করে যাবে, অনেক কিছু পড়ে নিয়েছো। তো আজকের 3টে টপিক খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে রাউন্ডিং অফ নাম্বার, বারবার আসবে ফিজিক্সে। সিগনিফিকেন্ট ডিজিট বারবার আসবে ফিজিক্সে। তারপরে হচ্ছে সেগুলোকে কিভাবে আমরা অ্যাপ্লাই করি। তারপরে হচ্ছে প্রিফিক্স বারবার আসবে অঙ্ক সলভ করতে গেলে। আর লাস্ট দেখলাম কিছু স্ট্যান্ডার্ড ইউনিটস এবং তাদের কনভার্সন সিস্টেম, এইগুলো বারবার আসবে, ঠিক আছে? যেমন মাসের ইউনিট, লেন্থের ইউনিট, ঠিক আছে, বা টাইমের ইউনিট, এই যে ছোট বড় ইউনিটের যে কনভার্সন, এইগুলো বারবার আসবে। তো এই জিনিসগুলোকে যেন মুখস্থ থাকা চাই। আজকে ক্লাস আপাতত এইটুকুর মধ্যেই সীমাবদ্ধ রইল। পরের দিন আমরা দেখে নেব, ওই যে আগের দিন বলেছিলাম ফান্ডামেন্টাল ইউনিটস আর সেকেন্ডারি বা ডিরাইভ ফিজিক্যাল কোয়ান্টিটি, ওই ডিরাইভ ফিজিক্যাল কোয়ান্টিটিস এর ইম্পর্টেন্ট 15টা প্রবলেম বা ইম্পর্টেন্ট 15টা আমি অ্যানালিসিস করে পরের দিনের ক্লাসে দেখাবো, মানে নেক্সট যে ফিজিক্স ক্লাস হবে। তার আগে অবধি
প্রথম দিনের ক্লাস মানে ফার্স্ট ক্লাস আর আজকের ক্লাস এবং বাড়িতে যা যা বলেছিলাম নোট ডাউন করতে, সেই সমস্ত জিনিসকে নোট ডাউন করে তবেই পরের দিনের ক্লাস জয়েন করবে। কারোর কোনো ডাউট আশা করি থাকার কথা নয়, তারপরেও যদি থাকে বাড়িতে দেখো, নোটটাকে ফলো করো। যদি কোনো অসুবিধা হয় নেক্সট ক্লাসে আমাকে ডেফিনেটলি জিজ্ঞেস করো, আমি আবার বলে দেবো। আর দয়া করে সবাই বলছি যে অ্যাসাইনমেন্ট গুলোকে বা বাড়ির যে হোমওয়ার্ক গুলো দিচ্ছি এগুলোকে হালকা ভাবে নিও না। তোমরা বুঝতে পারছো না, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড করে আসো তারা ভাবছো স্যার কি দিচ্ছেন অ্যাসাইনমেন্ট, তো জল ভাত বাবা। ওই ছোট্ট ছোট্ট বলে না বিন্দু বিন্দু সিন্ধু, ওই ছোট ছোট অ্যাসাইনমেন্ট তোমার কনসেপ্ট কোন জায়গায় নিয়ে চলে যাবে তুমি 1 মাস বাদে বুঝতে পারবে, এখন কিচ্ছু বুঝতে পারবে না। তো দয়া করে সবাইকে বলছি অ্যাসাইনমেন্টে ফাঁকিবাজি মেরো না, হোমওয়ার্কে ফাঁকিবাজি মেরো না। ছোট ছোট জিনিস দিচ্ছি, আমিও জানি তোমাদের ভালো লাগবে, সেই ছোট ছোট জিনিসকে কমপ্লিট করো। চলো ক্লাস আর বাড়াবো না, ভিডিওর লেন্থ বাড়াবো না, পরের দিন দেখা হচ্ছে। পরের দিন হচ্ছে শনিবার 8:30, ঠিক আছে? শনিবার দিন 8:30, ঠিক আছে? আমি গ্রুপে তাও আমাকে জানিয়ে দেবো আগে থেকে। তো এইগুলো কমপ্লিট করো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। চলো টেক কেয়ার, বাই, গুড নাইট।